আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আহ, আজকে লাইভটা শুরু করতে একটু লেট হয়ে গেল, আমাদের অলমোস্ট 10 মিনিট। আচ্ছা, তোমরা আসো এবং এসে নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও কমেন্টে, সবাই যাতে ক্লাসটা এসে পড়ে। আজকে অ্যাকচুয়ালি আচ্ছা, তোমরা আরো কয়েকজন আসো, আমি ধীরে ধীরে কথা শুরু করতেছি। আচ্ছা। উম, এসে পড়ো সবাই। হ্যাঁ, শাম্মী আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমাকে জানাবে যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমাকে কাইন্ডলি জানাবে আমার সাউন্ড ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব ক্লিয়ার হলে আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। তোমরা সবাই জানো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি নেওয়ার কথা ছিল রাহাত ভাইয়ার, কিন্তু রাহাত ভাইয়া, জাদিদ ভাইয়া সবাই হচ্ছে রংপুর গিয়েছেন ডিভিশনাল এক্সাম নিতে, আমাদের মেডিকেল এক্সাম যারা দিবে সামনে এবছর তাদের জন্য ডিভিশনাল এক্সাম অ্যারেঞ্জ করা হয়েছে রংপুর এবং ময়মনসিংহে। তো রাহাত ভাইয়া হচ্ছে এখন রংপুরে অবস্থান করছেন পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করার জন্য। তো আজকে রাহাত ভাইয়ের বদলে আমি ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করতে পারি, মোটামুটি এসে পড়েছে বেশ কয়েকজন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের আজকে আমাদের পড়া কোন চ্যাপ্টারের উপরে? আজকে আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে জীবের প্রজনন। এটা হচ্ছে আমাদের বায়োলজির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, প্রথমে আসো আমরা পড়ালেখা শুরু করার আগে একটু আলোচনা করি প্রজনন জিনিসটা কি। দেখো, একদম ক্ষুদ্রাকার ব্যাকটেরিয়া থেকে শুরু করে এত বৃহদাকার তিমি পর্যন্ত সবাই কিন্তু প্রজনন করে, তাই না? প্রজননের উদ্দেশ্যটা কি? প্রজননের উদ্দেশ্য হচ্ছে নিজের বংশধর পৃথিবীতে রেখে যাওয়া। আহ, দেখো, আমরা জানি মানুষের জন্ম, মানুষ বা যে কোনো জীবের জন্ম হলে মৃত্যু অবধারিত, তাই তো? জন্ম হলে মৃত্যু অবধারিত। আর আহ, এইভাবে জীব জন্মাচ্ছে, মৃত্যুবরণ করছে এবং পাশাপাশি প্রজনন করে তার বংশধর পৃথিবীতে রেখে যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতির নিয়ম। আসো, আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে উদ্ভিদ এবং প্রাণীর প্রজনন নিয়ে কথাবার্তা বলবো। আমাদের আজকের চ্যাপ্টারের প্রথম পড়া হচ্ছে উদ্ভিদের প্রজনন। উদ্ভিদের প্রজননে যাওয়ার আগে আমরা চলো একটু আইডিয়া নিয়ে নিই যে প্রজনন জিনিসটা কি। আচ্ছা আসো, প্রজনন জিনিসটা কি? প্রজনন হচ্ছে এরকম একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে জীব তার বংশধর সৃষ্টি করে। ঠিক আছে, চলো আমরা তাহলে সংজ্ঞাটা বোর্ডে লিখে ফেলি। প্রজনন হচ্ছে প্রজনন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, প্রজনন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে। আচ্ছা, তাহলে বোঝা গেল প্রজনন জিনিসটা কি। হ্যাঁ, ঐশ্বর্য, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো, তাহলে আমরা এখন যেহেতু দেখলাম প্রজনন জিনিসটা কি, আমরা ধীরে ধীরে আমাদের উদ্ভিদের প্রজননের দিকে আগাই। আচ্ছা আসো, এখন দেখো উদ্ভিদের প্রজনন। আমরা তো এই জিনিসটা প্রায় খেয়াল করেছি, তাই না, যে আমরা যখন কোনো একটা ফল খেয়ে সেটাকে মাটিতে ফেলাই দিই বা কোনো জায়গায় ফেলাই দিই, সেখান থেকে নতুন একটা চারা সৃষ্টি হয়, তাই না? এরকম দেখেছো? এটা হচ্ছে আমাদের দেখা সবচেয়ে কমন প্রক্রিয়া, যে উদ্ভিদের বীজ থেকে নতুন গাছ সৃষ্টি হচ্ছে।
এই জিনিসটা কিন্তু উদ্ভিদের প্রজননের অংশ। আচ্ছা, উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটা? প্রজননের জন্য তো প্রজনন অঙ্গ দরকার, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। তাহলে আমরা উদ্ভিদের প্রজনন অঙ্গকে বলবো, উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। এখন ফুল জিনিসটা কি? এখানে যাওয়ার আগে আমরা আরেকটা কথা বলে নিই, যে উদ্ভিদের মাটির উপরের যে অংশটুকু আমরা দেখতে পাই, উদ্ভিদের মাটির উপরের অংশটুকুকে বলা হয় বিটপ। ধরো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ ধরো এই হচ্ছে আমাদের ভূমি, এর নিচে হচ্ছে উদ্ভিদের মূল থাকবে, এবং উপরে যে অংশটা থাকবে উদ্ভিদের, উপরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে বিটপ। তাহলে একটা উদ্ভিদের বিটপ কোনটা? বিটপ হচ্ছে মাটির উপরের এই অংশটার নামই বিটপ। ঠিক আছে, তাহলে এই ফুল কি? ফুল যেহেতু উদ্ভিদের মাটির উপরের একটা অংশ, তাই আমরা ফুলকে বলবো, উদ্ভিদের ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত একটা বিশেষ ধরনের বিটপ। ঠিক আছে, তাহলে আমরা ফুলকে বলবো, ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা ফুলে কি কি অংশ থাকবে। আর সাধারণত একটা আদর্শ ফুলে 5টা অংশের কথা বলা হয়েছে আমাদের বইয়ে। সেই 5টা অংশ আমি তোমাদেরকে এখন লিখে দেখাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি ফুলের একটা আদর্শ ফুলের অংশ হচ্ছে 4টা, বা স্তবক হচ্ছে 4টা। প্রথম যে স্তবকটা, যেটাকে আমরা পুষ্পাক্ষ বলে থাকি, সেই পুষ্পাক্ষ হচ্ছে মূলত ফুল যে অক্ষের উপর অবস্থান করে সেই অক্ষ। তাই পরবর্তীতে তোমরা যখন পড়বে ইন্টারমিডিয়েটে, তখন দেখবে পুষ্পাক্ষকে কোনো ফুলের আলাদা স্তবক বলা হয়নি। তখন আমরা দেখবো একটা আদর্শ ফুলের স্তবক হচ্ছে 4টা। তাহলে এখন আমরা আমাদের বইয়ের পড়াটাই পড়বো যে একটা আদর্শ ফুলের স্তবক কয়টা হবে। একটি আদর্শ ফুলের স্তবক, আচ্ছা, একটি আদর্শ ফুলের স্তবক সংখ্যা কয়টি? 5টি। ঠিক আছে, এখন এই 5টা স্তবক কি কি? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ফুলের স্তবকগুলো লিখবো। আমাদের প্রথম স্তবক হচ্ছে পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষ জিনিসটা কি? পুষ্পাক্ষ হচ্ছে একটা অক্ষ, যে অক্ষের উপর আমাদের ফুলটি অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছো। পুষ্পাক্ষের পরের যে অংশটা, সেটার নাম হচ্ছে আমাদের বৃতি। বৃতি, আমরা যদি একটা ফুলের ছবি দেখতে যাই যে বৃতিটা কিরকম হবে, ধরো অ্যাকচুয়ালি আমার ড্রয়িং খুব একটা ভালো না, তাই আমার ড্রয়িংকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে। আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে এটা এঁকে বোঝানোর। ধরো এই হচ্ছে আমাদের ফুলের পুষ্পবৃন্ত। ঠিক আছে, তারপরে যে অংশটা থাকবে, আচ্ছা আমি একটু অন্য কালি দিয়ে এটা দেখাই, তাহলে সুবিধা হবে। এটা আমি সবুজ কালিতে দেখাচ্ছি। আমাদের পুষ্পবৃন্তর পরে উপরের এই যে পার্টটা থাকে, এই পার্টটাকে আমরা বলছি ফুলের বৃতি। ঠিক আছে, তাহলে এই পার্টটার আমরা নাম দিব হচ্ছে বৃতি। এই যে পার্টটা, সামষ্টিকভাবে এই পুরা পার্টটুকুর নাম হচ্ছে আমাদের বৃতি। আর বৃতির এক একটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ। তাহলে বোঝা গেল আমরা আমাদের ফুলের বৃতির এক একটা অংশকে কি বলছি? বৃত্তাংশ বলছি। আচ্ছা আসো এখন আমাদের পরের যে ফুলের স্তবকটা, সেটা হচ্ছে আমাদের দলমণ্ডল।
এখন দলমণ্ডল বলতে কি বোঝায়? আমরা সাধারণভাবে দলমণ্ডল বলে থাকি পাপড়িকে। ঠিক আছে, হ্যাঁ তোমরা উত্তর দিচ্ছ পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। ধন্যবাদ তোমাদেরকে তো মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আচ্ছা আসো এখন আমরা দেখার চেষ্টা করি যে দলমণ্ডলটা কিরকম হয়। এই দেখো, দলমণ্ডল বলা হবে হচ্ছে এরকম ফুলের যে পাপড়িগুলো থাকে, এই পাপড়িগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ফুলের দলমণ্ডল। এখানে বেশি আঁকা সম্ভব হচ্ছে না, তাও আমি যতটুকু পারি এখানে এঁকে দেখাচ্ছি। তাহলে বোঝা গেল, এই যদি হয় আমাদের ফুলের বৃতি, বৃতের উপরের যে পাপড়ির মতো পার্টগুলো, এগুলো হচ্ছে আমাদের ফুলের দলমণ্ডল। আমরা এটাকে লেবেলিং করি। দলমণ্ডল বোঝা গেল। আচ্ছা, তারপর আসো আমাদের আর কি কি স্তবক বাকি রইলো। তারপর বাকি রইলো আমাদের ফুলের যেই দুইটা স্তবক অত্যাবশ্যকীয়, যেগুলো না থাকলেই নয়, অর্থাৎ আমাদের স্ত্রীস্তবক এবং পুংস্তবক। আচ্ছা, এখন আসো আমাদের পরবর্তী স্তবক হচ্ছে পুংস্তবক। এখন পুংস্তবককে আমরা কিভাবে দেখাবো? ধরো আমরা পুংস্তবককে দেখাচ্ছি এই নীল কালিটা দিয়ে। পুংস্তবক হচ্ছে এরকম কিছু পার্ট যেগুলো আমাদের ফুলের মধ্যে দেখা যায়। এগুলো আমাদের ফুলের কয় নাম্বার স্তর হবে? 4 নাম্বার স্তর হবে, যদি আমরা একটা আদর্শ ফুলের কথা চিন্তা করি। পুংস্তবকের এই যে পার্টটুকু, এই পার্টটুকে আমরা কি বলবো? এই পার্টটুকুকে আমরা বলবো হচ্ছে পুংদণ্ড। এবং পুংদণ্ডের উপরে তার মাথায় কি থাকবে? পুংদণ্ডের মাথায় থাকবে আমাদের পরাগধানী। তাহলে পুংদণ্ডের মাথায় হচ্ছে পরাগধানী। এই সবগুলো, এই পুংদণ্ড এবং পরাগধানী, এগুলো এক একটাকে বলা হয় পুংকেশর। তাহলে এগুলো এক একটাকে আমরা কি বলবো? এক একটা পুংদণ্ড এবং পরাগধানী যেটা গঠিত হচ্ছে, এক একটা হচ্ছে আমাদের পুংকেশর। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি না যে আমাদের একটা ফুলের পুংস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো? বলবো হচ্ছে পুংস্তবক, সরি পুংকেশর। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমাদের সর্বশেষ স্তবক, যেটা হচ্ছে স্ত্রীস্তবক। আমি এটা এখানে লিখছি। আচ্ছা, এখন স্ত্রীস্তবকে কি কি অংশ থাকে এবং প্রত্যেকটা অংশ নিয়ে আমরা এখন ডিটেলসে আলোচনা করি। আসো, এটা আমি দেখাচ্ছি হচ্ছে এই কালিটা দিয়ে দেখাই। চলো, স্ত্রীস্তবকে প্রথমেই আমাদের নিচের দিকে যে অংশটা দেখা যাবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো গর্ভাশয়। এখানে থাকবে গর্ভাশয়। গর্ভাশয় থেকে উপরের দিকে যে বর্ধিত অংশটা, সেটাকে আমরা বলবো গর্ভদণ্ড। তাহলে এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয় থেকে উপরের দিকে যে বর্ধিত অংশটা, সেটাকে আমরা কি বলবো? গর্ভদণ্ড। এবং গর্ভদণ্ডের উপরের পার্টে আমাদের থাকবে গর্ভমুণ্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা স্ত্রীস্তবক। এবং স্ত্রীস্তবকের প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাবে বলা হবে গর্ভপত্র। বুঝতে পেরেছো? তাহলে আসো আমরা আরেকবার রিক্যাপ করি। আমাদের একটা আদর্শ ফুলে কয়টা স্তবক থাকবে? 5টা। কি কি স্তবক? প্রথমে হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কি? যেই স্তবকের উপর আমাদের ফুলটা, সরি যেই অক্ষের উপর আমাদের ফুলটা অবস্থান করতেছে, সেই অক্ষটাকে আমরা বলতেছি পুষ্পাক্ষ। ঠিক আছে, তোমাদের বইয়ে বলা আছে যে এই পুষ্পাক্ষের উপরেই ফুলের বাকি 4টা স্তবক অবস্থান করে। তাহলে আমাদের ফুলের এই 4টা স্তবক, পরের 4টা স্তবক কার উপর অবস্থান করবে? পুষ্পাক্ষের উপর। এখন আসো বৃতি। বৃতি কি বললাম? বৃতি হচ্ছে এই আমাদের এটা হচ্ছে পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তের উপরের যে পার্টটা, সেটাকে আমরা বলছি বৃতি। বৃতি জিনিসটা মূলত কি করে? এটা দলমণ্ডলের নিচের দিকে থাকে এবং এটা কাভারিং হিসেবে কাজ করে। বোঝা গিয়েছে? প্রত্যেকটা পার্টেরই ইম্পর্টেন্স আছে, আমরা আস্তে আস্তে জানবো। তাহলে বৃতির পরবর্তী পার্ট আমাদের কি? দলমণ্ডল। এগুলা হচ্ছে আমাদের এক একটা দলমণ্ডল, এগুলা হচ্ছে একটা আমাদের পাপড়ি। ঠিক আছে, আর বৃতির একটা অংশকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা সামগ্রিকভাবে বলছিলাম বৃতি, এবং বৃতির প্রত্যেকটা অংশকে কি বলেছিলাম? বৃত্তাংশ বলেছিলাম। আচ্ছা, তারপরে স্তবক হচ্ছে আমাদের পুংস্তবক, যেটা হচ্ছে আমাদের একটা অত্যাবশ্যকীয় স্তবক একটা আদর্শ ফুল হতে গেলে। এখন পুংস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি নাম দিয়েছি? নাম দিয়েছি পুংকেশর। আর প্রত্যেকটা পুংকেশর কি কি নিয়ে তৈরি? একটা পুংদণ্ড এবং একটা পরাগধানী নিয়ে তৈরি। বোঝা গেল? আর সর্বশেষ স্তবক হচ্ছে আমাদের স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি বলে থাকি? বলি গর্ভপত্র। তাহলে তাহলে আমাদের স্ত্রীস্তবকে কি কি থাকবে? একটা গর্ভাশয় থাকবে, একটা গর্ভদণ্ড থাকবে এবং গর্ভমুণ্ড থাকবে। ঠিক আছে, বোঝা গেল এই পার্টটা?
একটা আদর্শ ফুল নিয়ে এটুকু পড়ালেখা বোঝা গেল? সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানাও। আচ্ছা, তারপর আসো আমরা, আচ্ছা আমাদের বইয়ে পুষ্পমঞ্জরি বলতে একটা টপিক আছে, পুষ্পমঞ্জরি জিনিসটা কি? তোমরা কেউ কি বলতে পারো পুষ্পমঞ্জরি জিনিসটা কি? এখান থেকে হচ্ছে আমাদের মাঝে মাঝে সৃজনশীলের ক অথবা খ নাম্বারের প্রশ্ন আসতে দেখা যায় যে পুষ্পমঞ্জরি কাকে বলে, অথবা পুষ্পমঞ্জরির প্রকারভেদ বলো। পুষ্পমঞ্জরির সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি এখানে, একটা সংজ্ঞাটা আমাদের জন্য দরকার। পুষ্পমঞ্জরি হচ্ছে দেখবা যে অনেক গাছের, সরি, অনেক গাছের ছোট একটি শাখায় অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো একটি বিশেষ নিয়মে সজ্জিত থাকতে দেখা যায়। অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো একটি বিশেষ নিয়মে সজ্জিত থাকতে দেখা যায়। দেখা যায়, একই মিডলে আমরা বলে থাকি এই ফুল সহ এই শাখাকে আমরা বলে থাকি পুষ্পমঞ্জরি। ফুল সহ এই শাখাকে কি বলা হবে? পুষ্পমঞ্জরি বলা হবে। আচ্ছা, তাহলে পুষ্পমঞ্জরি জিনিসটা কি বোঝা গিয়েছে যে অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো একটি বিশেষ নিয়মে সজ্জিত থাকে, ফুল সহ এই শাখাকে আমরা কি বলবো? পুষ্পমঞ্জরি বলবো। আর যেই শাখার মধ্যে আমাদের ফুলগুলো সাজানো থাকবে সেই শাখাটাকে আমরা কি বলবো? সেই শাখাকে বলবো মঞ্জরি দণ্ড। আচ্ছা, এখন ওই মঞ্জরি দণ্ড বা শাখার মধ্যে ফুলগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে, নিয়মিতভাবে নাকি অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে, এটার উপর ভিত্তি করে আমরা পুষ্পমঞ্জরিকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে পুষ্পমঞ্জরি হবে আমাদের দুই ধরনের। পুষ্পমঞ্জরি হবে দুই ধরনের, একটা হবে নিয়ত পুষ্পমঞ্জরি, নিয়ত, আরেকটা হবে আমাদের অনিয়ত বা অনিয়মিত, যাই বলো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের পুষ্পমঞ্জরি এই দুই রকমের হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা পরাগায়ন নিয়ে কথাবার্তা বলি। উদ্ভিদের প্রজনন কথাটা যখন আসে তখন পরাগায়ন একটা অত্যাবশ্যক শব্দ হয়ে যায়, কারণ পরাগায়ন ছাড়া উদ্ভিদের প্রজনন সম্ভব না। এখন পরাগায়ন বলতে কি বোঝায়? পরাগায়ন বলতে হচ্ছে আমাদের উদ্ভিদের যে আমাদের পুংকেশরের মধ্যে যে পরাগধানী থাকে, সেখান থেকে আমাদের পুং রেণু যখন স্ত্রী রেণুর সঙ্গে মিলিত হবে, সেই মিলিত হওয়াটাকে বলা হচ্ছে পরাগায়ন। ঠিক আছে, এখন পরাগায়ন বিভিন্ন মাধ্যমে হতে পারে। তোমরা অনেক সময় বিভিন্ন বাগানে বা তোমাদের বাসার ছাদে যদি ফুল গাছ থাকে দেখতে পাবে যে এক ফুল গাছ থেকে আরেক ফুল গাছে মৌমাছি উড়ে বেড়াচ্ছে। তো মৌমাছি কি করে? সেই পরাগ রেণু পরাগধানী থেকে সংগ্রহ করে অন্য কোনো ফুলের বা একই ফুলের আমাদের যে স্ত্রীস্তবক, সেই স্ত্রীস্তবকে নিয়ে যায়। এভাবে পরাগায়নটা সম্পন্ন হয়। তাহলে এই পরাগায়নটা হচ্ছে আমাদের ফল এবং নিষেক এবং ফল সৃষ্টির পূর্ব শর্ত। মানে পরাগায়ন আগে হইতে হবে, তারপর আমাদের নিষেক হবে। নিষেক বলতে কি বোঝায়? আমাদের যে পুংরেণু এবং স্ত্রী রেণু অর্থাৎ ডিম্বাণু একসঙ্গে যখন মিলবে তাকে বলা হচ্ছে নিষেক। আর নিষেক হওয়ার পূর্ব শর্ত কি? পরাগায়ন হতে হবে। তাহলে পরাগায়ন হলে নিষেক হবে, নিষেক হলে আমাদের ফল সৃষ্টি হবে ফুল থেকে। বোঝা গেল? তাহলে পরাগায়ন হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এখন আসো আমরা পরাগায়নটাকে কি বলেছিলাম? পরাগায়ন হচ্ছে আমাদের পূর্ব শর্ত। সে কার জন্য পূর্ব শর্ত? পরাগায়ন হচ্ছে আমাদের নিষেক এবং ফল সৃষ্টির
সরি, তাহলে আমাদের নিষেক এবং ফল সৃষ্টির পূর্ব শর্ত কি? পরাগায়ন। আমাদের নিষেক এবং ফল সৃষ্টির পূর্ব শর্ত হচ্ছে পরাগায়ন। আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না, লোড হচ্ছে না। আমি একটু আমার মোবাইলটা নিয়ে আসছি যেন কমেন্ট দেখতে পারি ঠিকঠাক ভাবে। একটু হোল্ড করো, আমি একটু আমার ফোনে চেক করছি তোমাদের কমেন্টগুলো দেখা যাচ্ছে কিনা, কারণ আমার সামনে স্ক্রিনে লোড হচ্ছে না, সম্ভবত রিফ্রেশ দেওয়া দরকার ছিল। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো কিনা কমেন্টে একবার কাইন্ডলি জানাবে। আচ্ছা, আচ্ছা, সবকিছু ঠিক মতো শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এখন আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, নূরে জান্নাত হেমা, তুমি একটু আগে পুষ্পমঞ্জুরির অ্যান্সারটা দিয়েছিলে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আসো, এখন আমাদের টপিক হচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন নিয়ে। ঠিক আছে, আমাদের পরাগায়ন হতে পারে দুই ধরনের। পরাগায়ন কয় ধরনের হতে পারে? দুই ধরনের। স্বপরাগায়ন কোনটা? স্বপরাগায়ন হচ্ছে আমাদের একই দেহে যখন পরাগায়ন ঘটবে তখন আমরা তাকে স্বপরাগায়ন বলবো, এবং ভিন্ন ভিন্ন দুইটা দেহে যখন পরাগায়ন ঘটবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন দুইটা দেহের মধ্যে যখন আমাদের পুংরেণু এবং স্ত্রীরেণুর মিলন হবে তখন আমরা তাকে বলবো আহ পরপরাগায়ন। আচ্ছা, তাহলে আমি এখানে পার্থক্যটা একটু গুছিয়ে লিখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমি এখানে ফোনটা রাখলাম যাতে তোমাদের কমেন্টগুলো দেখতে পারি আমি একটু পর পর। আচ্ছা, পরাগায়ন এবং, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজান দিচ্ছে, আমি বিরতি দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু আজান শেষ হওয়ার অপেক্ষা করি। আমরা আজান শেষ হওয়ার অপেক্ষা করছি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা কমেন্টে ভালো ভালো উত্তর দিচ্ছ। আমি তোমাদের এই পড়াগুলো এই টপিকের মধ্যে পড়াবো, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন টপিকে। আমরা আজানটা শেষ হবার অপেক্ষা করছি, আজান শেষ হলে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। আজান শেষ হয়ে গেলেই আমরা আবার শুরু করে দিচ্ছি আমাদের ক্লাসটা। আমরা একটু অপেক্ষা করো দয়া করে। আহ তাজকিয়া বলেছো ভিডিও ক্লিয়ার না। আপু, আমার কাছে অ্যাকচুয়ালি ভিডিওটা ক্লিয়ার দেখাচ্ছে আমার ফোনে। তুমি একটু চেক করতে পারো তোমার নেট কানেকশন ঠিক আছে কিনা। আচ্ছা, আজান শেষ হয়ে গিয়েছে, আমরা এখন শুরু করতে পারি। তাহলে দেখো, আমরা কোন টপিকে ছিলাম? যে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্য। তাহলে সবার আগে আমাদের জানা লাগবে স্বপরাগায়ন কি এবং পরপরাগায়ন কি। স্বপরাগায়ন হচ্ছে আমাদের একই ফুলে অথবা
একই উদ্ভিদের ভিন্ন ফুলে, বুঝে গিয়েছে? তাহলে আমাদের একই ফুলে অথবা একই উদ্ভিদের ভিন্ন ফুলে। তাহলে আমাদের স্বপরাগায়ন হচ্ছে হয় একই ফুলে অথবা একই উদ্ভিদের ভিন্ন ফুলে। ঠিক আছে, কি বলছো? হ্যাঁ, ক্লিয়ার আছে, ঠিক আছে। আর আমাদের পরপরাগায়ন কি হবে? পরপরাগায়ন হবে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলে। তাহলে পরপরাগায়ন হচ্ছে আমাদের একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলে। ঠিক আছে, এখানে একটা ব্যাপার খেয়াল করবে যে একই প্রজাতির এই কথাটা এখানে কেন বলা হয়েছে। দেখো তো, একই প্রজাতির এই কথাটা এখানে কেন বলা হয়েছে? কারণ তুমি চিন্তা করো, আম গাছ আর জাম গাছের মধ্যে কি পরাগায়ন সম্ভব? সম্ভব না, তাই না? মানে আম গাছের পরাগায়ন হতে হলে আমাদের অন্য একটা আম গাছের সাথেই পরাগায়ন হতে হবে। এই জন্য এখানে বলা হয়েছে একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলে যদি পরাগায়ন হয় তখন আমরা তাকে বলবো পরপরাগায়ন। আচ্ছা, এখন দেখো আমাদের সেকেন্ড পয়েন্টটা বলা হচ্ছে যে যদি একই ফুলে অথবা একই উদ্ভিদের দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটে, পরাগরেণুর অপচয় কম হবে না? কারণ আমাদের যে পরাগরেণু বহন করতেছে যে বাহকটা, সেই বাহকটাকে তো বেশি দূরে যেতে হচ্ছে না। একই উদ্ভিদের দুইটা ফুলে অথবা একই ফুলের মধ্যে সে পরাগায়ন ঘটাচ্ছে, অর্থাৎ আমাদের পরাগরেণুর অপচয় কম হচ্ছে। এগুলো মাঝে মাঝে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে দেখা যায়। তাহলে এটা হচ্ছে পরাগরেণুর অপচয় কম হচ্ছে। আর এখানে চিন্তা করো, যখন আমাদের পরপরাগায়ন হচ্ছে, হ্যাঁ, পরপরাগায়নে হচ্ছে পরাগরেণুর অপচয় বেশি হবে। আচ্ছা, একজন বলেছ স্বপরাগায়ন স্বপরাগায়নের জাত এক হতে হবে। আচ্ছা দেখো, স্বপরাগায়নের জাত যদি এক এক না হয়, কিভাবে এক না হয়ে থাকবে বলো তো? স্বপরাগায়নের শর্তটাই হচ্ছে একই ফুলে অথবা একই উদ্ভিদের ভিন্ন দুইটা ফুলে, অর্থাৎ সে তো একটা উদ্ভিদের মধ্যেই হচ্ছে। একটা উদ্ভিদ তো একটা নির্দিষ্ট প্রজাতির হবে, তাই না? একটা উদ্ভিদের মধ্যে তো আম জাম দুইটা ফল কখনো একসঙ্গে হবে না। কথাটা হচ্ছে এরকম। আচ্ছা, আমাদের তারপরের পয়েন্টে আসো যে স্বপরাগায়নের বেলায় আমাদের কি হবে। আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। স্বপরাগায়নের বেলায় আমাদের পরাগায়ন নিশ্চিত হবে। পরাগায়ন কি হবে? পরাগায়ন নিশ্চিত হবে। কেন স্বপরাগায়নের বেলায় পরাগায়ন নিশ্চিত হবে? কারণ স্বপরাগায়ন যেহেতু একই ফুলের মধ্যে ঘটছে অথবা একই উদ্ভিদের মধ্যে ঘটছে এবং পরাগরেণুর অপচয় কম হচ্ছে, মানে আমাদের পরাগায়নটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আমাদের পরাগায়ন নিশ্চিত হচ্ছে। আর পরপরাগায়নের ক্ষেত্রে আমাদের কি হবে? পরাগায়ন নিশ্চিত হয় না। কেন পরাগায়ন নিশ্চিত হয় না? কারণ যে বাহকের মাধ্যমে আমাদের পরাগরেণুটা এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে স্থানান্তরিত হবে, সেই বাহক হতে পারে বায়ু, হতে পারে পানি, হতে পারে পতঙ্গ। সেই বাহক অলরেডি পরাগরেণুর অপচয় করতেছে, আর এক্সাক্ট সেম উদ্ভিদের উপর গিয়ে সে আবার বসবে কিনা, ধরো একটা আম গাছ থেকে সে গেল পরাগরেণু নিয়ে অন্য একটা আম গাছের উপরে গিয়ে বসবে কিনা, এটারও তো কোনো নিশ্চয়তা নাই, তাই না? এজন্য আমাদের পরাগায়ন নিশ্চিত এখানে হচ্ছে না, নিশ্চিত হচ্ছে না। নিশ্চিত হবে না। আচ্ছা, আমাদের পরবর্তী পয়েন্টে আসো। প্রজাতির বিশুদ্ধতা কি, কখন আমাদের প্রজাতির বিশুদ্ধতা থাকবে এবং কখন প্রজাতির বিশুদ্ধতা থাকবে না, এই কথাটা বলো তো। দেখো, আমাদের যখন স্বপরাগায়ন হচ্ছে তখন একই ফুলে অথবা একই উদ্ভিদের মধ্যে পরাগায়ন হচ্ছে। কথাগুলো আমি কেন বারবার রিপিট করতেছি তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাইয়া আপনি একই কথা কয়বার বলবেন ক্লাসে? বাট কথাগুলো বারবার রিপিট করতেছি যাতে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হয়, কারণ যতবার তোমাদের মাথায় কথাগুলো ঢুকবে ততবার মনে থাকবে, তত বেশি মনে থাকবে।
দেখো, কারণ পরীক্ষায় কিন্তু স্বপরাগায়ন ভার্সেস পরপরাগায়ন টপিকটা আমাদের প্রশ্নে আসতে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে প্রজাতির বিশুদ্ধতা স্বপরাগায়নের ক্ষেত্রে নিশ্চিত হবে, কারণ যেহেতু একই উদ্ভিদের দুইটা ফুলের মধ্যে আমাদের পরাগায়ন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে প্রজাতির বিশুদ্ধতা নিশ্চিত হয় বা প্রজাতির বিশুদ্ধতা সুরক্ষিত থাকে। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। আচ্ছা, আর পরপরাগায়নের বেলায় আমাদের কি হয়? প্রজাতির বিশুদ্ধতা কি বজায় থাকতেছে? কারণ চিন্তা করো, কোন একটা গাছের আম হচ্ছে অনেক মিষ্টি, অন্য কোন একটা গাছের আম হচ্ছে এতটা মিষ্টি হয় না, হইতেই পারে এরকম। তো ধরো যে গাছের আম মিষ্টি সেই গাছ থেকে পরাগরেণু নিয়ে সে তুলনামূলক কম মিষ্টি যে আম গাছ তার সাথে পরাগায়ন ঘটাইলো, তখন প্রজাতির বিশুদ্ধতা তো থাকলো না, মানে আমটা এক্স্যাক্টলি মিষ্টিও হবে না কম মিষ্টিও হবে না, একটা মাঝামাঝি অবস্থায় থাকবে, তাই না? তাই এই জন্য বলা হচ্ছে পরপরাগায়নে আমাদের প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকবে না। বিশুদ্ধতা বজায় থাকবে না। বোঝা গেল? তারপর আসা আমাদের পরবর্তী যে পয়েন্ট আমরা লিখবো স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্যে, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের জিনগত বৈচিত্র্য। এখন চিন্তা করো, আমি মাত্রই এই পয়েন্টটাতে বললাম যে আমাদের পরপরাগায়নের ক্ষেত্রে বিশুদ্ধতা বজায় থাকছে না। কেন বিশুদ্ধতা বজায় থাকছে না? এই যে বললাম, একটা আম গাছের আম হচ্ছে মিষ্টি, আরেকটা আম গাছের আম হচ্ছে টক বলতে পারো, সেটা মিষ্টি না। তো তাদের যে মিলন হচ্ছে, মিলনের ফলে যে নতুন আম গাছটা বা হ্যাঁ যে নতুন আমটা আমাদের তৈরি হবে, সেই আমটা কিরকম হবে? সেটা হচ্ছে মাঝামাঝি একটা মিষ্টি হবে। তাহলে আমরা বলতে পারতেছি জিনগত একটা বৈচিত্র্য আসছে, মানে সে এক্স্যাক্টলি মিষ্টিও হয় নাই টকও হয় নাই, এটা মাঝামাঝি অবস্থায় আসলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আমাদের জিনগত বৈচিত্র্য স্বপরাগায়নের ক্ষেত্রে থাকে না, জিনগত বৈচিত্র্য দেখা যাবে না। স্বপরাগায়নের ক্ষেত্রে জিনগত বৈচিত্র্য দেখা যাবে না, এবং পরপরাগায়নের ক্ষেত্রে আমাদের জিনগত বৈচিত্র্য দেখা যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরের পয়েন্টে আসো আমাদের। আমরা যদি বলি অভিযোজন ক্ষমতার কথা, অভিযোজন ক্ষমতা আমরা কোন কালেটা ইউজ করিনি এখনো। আচ্ছা আসো আমরা এই কালেটা ইউজ করতে পারি। দেখো, অভিযোজন ক্ষমতা বলতে কি বুঝো? অভিযোজন ক্ষমতা হচ্ছে ভিন্ন কোনো পরিবেশে বা নতুন কোনো পরিবেশে নিজেকে যে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, সেটাকে আমরা বলি অভিযোজন ক্ষমতা। তাহলে যখন দুইটা ভিন্ন উদ্ভিদের আমাদের পুংরেণু এবং স্ত্রীরেণুর মিলনে উদ্ভিদ তৈরি হচ্ছে, সেটা একটু বেশি স্ট্রং হবে না? কারণ সে আমাদের দুইটা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার ক্ষমতা রাখবে। আর স্বপরাগায়নের বেলায় কি হবে? শুধুমাত্র একটা পরিবেশে সে অভ্যস্ত থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অভিযোজন ক্ষমতা স্বপরাগায়নে মানে আমাদের পরপরাগায়নের যে অভিযোজন ক্ষমতা সৃষ্টি হয়, সেটা আমাদের স্বপরাগায়নে সৃষ্টি হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? অভিযোজন ক্ষমতা বাড়বে আমাদের কোথায়? অভিযোজন ক্ষমতা বাড়বে কোন ক্ষেত্রে? আমাদের অভিযোজন ক্ষমতা বাড়বে পরপরাগায়নের ক্ষেত্রে। ঠিক আছে। আর তাহলে স্বপরাগায়ন এর ক্ষেত্রে কি হবে? অভিযোজন ক্ষমতা এক সময় আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে। অভিযোজন ক্ষমতা কমে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা উদাহরণ দেই যে আমাদের নরমালি কোন কোন উদ্ভিদগুলাতে বা ফুলগুলাতে আমরা স্বপরাগায়ন দেখি এবং কোন কোন উদ্ভিদ এর মধ্যে আমরা পরপরাগায়ন দেখে থাকি, পরীক্ষায় সবসময় পার্থক্য শেষে চেষ্টা করবে উদাহরণটা লিখে দেওয়ার, কারণ উদাহরণটা টিচাররা পছন্দ করে আমরা উদাহরণ দিলে। আচ্ছা, তাহলে আসো আমরা একটা এখানে উদাহরণ লিখে দিচ্ছি। আমাদের স্বপরাগায়নের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে সরিষা, ধুতরা, এরকম উদ্ভিদ। যে আমাদের উদাহরণ হচ্ছে সরিষা, ধুতুরা, এই জাতীয় উদ্ভিদগুলো। ঠিক আছে।
আর আমাদের পরপরাগায়নের ক্ষেত্রে উদাহরণ হবে, ধরো আমাদের শিমুল গাছ আছে, পেঁপে গাছ আছে, তাদের মধ্যে কি দেখা যাবে? পরপরাগায়ন। তাহলে আমাদের পরপরাগায়নের ক্ষেত্রে উদাহরণ কি হবে? শিমুল, আচ্ছা আমি এটা মুছে আবার সুন্দর করে লিখছি, শিমুল, পেঁপে। আচ্ছা, তোমরা আমাকে এখন কাইন্ডলি জানাও তোমরা স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্য বুঝতে পেরেছো কিনা। আমার অ্যাকচুয়ালি বোর্ডে হাতের লেখা বলো, ড্রয়িং বলো, কোনোটাই ভালো হয় না স্মার্ট বোর্ডে, তাই আশা করি তোমরা এই ব্যাপারগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? হ্যাঁ, কমেন্ট করেছো জিনগত বৈচিত্র্য কম থাকবে, নতুন পরিবেশে খাপ খাওয়াইতে পারবে। হ্যাঁ ঠিক আছে, সবগুলো কমেন্ট ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা মনে হয় একটা জিনিস মিস করে এসেছি আগে, তাই না? দেখো আমাদের যে ফুলের যে টপিকটা ছিল, দেখো আমরা কি বলেছিলাম যে আমাদের একটা আদর্শ ফুলে স্তবক কয়টা থাকবে? একটা আদর্শ ফুলে স্তবক থাকবে আমাদের 5টা। কিন্তু কোনো একটা ফুলে যদি আমাদের এই 5টা স্তবক অর্থাৎ পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের যে কোনো একটা স্তবক যদি মিসিং থাকে, তখন আমরা সেই ফুলটাকে কি বলবো? তাকে বলবো অসম্পূর্ণ ফুল। আর যেই ফুলের মধ্যে এই 5টা স্তবকই উপস্থিত থাকবে সেই ফুলকে আমরা কি বলবো? সম্পূর্ণ ফুল, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের ফুল হচ্ছে 2 ধরনের হয়। আমরা এখানে লিখে দিই যে আমাদের ফুল হচ্ছে 2 ধরনের হতে পারে, যে আমাদের একটা হচ্ছে আদর্শ, সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুল। আরেক ধরনের ফুল আমাদের কিরকম হতে পারে? অসম্পূর্ণ ফুল। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো? পানি পানি, হ্যাঁ হেমা, ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা সম্পূর্ণ ফুল কাকে বলবো এবং অসম্পূর্ণ ফুল কাকে বলবো? সম্পূর্ণ ফুল বলবো যেই ফুলের মধ্যে আমাদের এই উল্লিখিত 5টা স্তবক অর্থাৎ পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক 5টা স্তবকে উপস্থিত থাকবে, তাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। এবং যে ফুলের মাঝে এই সকল স্তবকগুলার যে কোনো একটা মিসিং থাকবে তাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ ফুল, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমাদের পরাগায়ন শেষ হলো। স্বপরাগায়ন এবং পরপরাগায়ন, এই যে পার্থক্যটা স্বপরাগায়ন এবং পরপরাগায়নের, এটা কিন্তু তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষার জন্য একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তাই এটা ভালো মতো মনে রাখবে। আমাদের স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্যটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা। আচ্ছা, তারপর আসলে আমরা যে টপিক নিয়ে পড়ালেখা করব সেটা হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এখন জিজ্ঞেস করতে পারো ভাইয়া পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট এদের উৎপত্তি আমাদের কেন পড়া লাগবে? আসলে পুং গ্যামেটোফাইট বলতে বোঝায় আমাদের পুং জনন কোষ এবং স্ত্রী গ্যামেটোফাইট বলতে বোঝায় স্ত্রী জনন কোষ। এখন আমরা বললাম যে পরাগায়ন হচ্ছে, পরাগায়নের মাধ্যমে মিলন হচ্ছে, কার মিলন হচ্ছে? পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের মিলন হচ্ছে। এই মিলনের ফলে কি হবে? এই মিলনটাকে আমরা বলবো নিষেক, ঠিক আছে? নিষেকের ফলে আমাদের ধীরে ধীরে কি সৃষ্টি হবে? ফল সৃষ্টি হবে গর্ভাশয় থেকে। আমরা এগুলো পরবর্তীতে জানবো। এখন আমরা আপাতত জানি আমাদের কিভাবে এই পুং গ্যামেটোফাইটটা উৎপন্ন হচ্ছে এবং স্ত্রী গ্যামেটোফাইটটা উৎপন্ন হচ্ছে। আগে তো এটা জানা লাগবে কিভাবে উৎপন্ন হচ্ছে, তারপর আমরা জানবো যে মিলিত হওয়ার পর কি হবে, কারণ উৎপন্ন না হইলে তো মিলন হওয়ার প্রশ্নই আসে না, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা প্রথমে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি নিয়ে আলোচনা করি। আমি এখানে এই কালিটা ব্যবহার করছি। পুং গ্যামেটোফাইট, দেখো আমরা যদি আবার ফুলটা দেখাই তোমাদেরকে, একটু ফুলের ছবিটা খেয়াল করে, ছবিটা, এই ছবিতে এই পার্টটাকে আমরা কি বলেছিলাম? এই পার্টটার নাম, সবাই কমেন্টে বলো তো এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম কি বলো তো? জানাও আমাকে পার্টটার নাম কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই পার্টটার নাম হচ্ছে আমাদের পরাগধানী, ঠিক আছে? তাহলে আমরা এখন যে টপিকটা পড়ছি যে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, প্রথমে আসতেছে পুং গ্যামেটোফাইট। এক্ষেত্রে আমাদের জানা লাগবে পরাগধানীর ব্যাপারটা। দেখো প্রথমে আমাদের পরাগধানীর ভেতর, পরাগধানী, এই পরাগধানীর ভেতর আমাদের কি সৃষ্টি হবে? পরাগরেণু সৃষ্টি হবে। পরাগধানীর ভেতর সৃষ্টি হবে পরাগরেণু।
এখন পরাগরেণুর গঠনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জানা লাগবে। ভাইয়া এক্সাম হলে এই চ্যাপ্টার মনে করে অ্যান্সার করা আর জীবন যুদ্ধে 2 ধাপ এগিয়ে যাওয়া সেম। কেন, চ্যাপ্টার কি অনেক বেশি কঠিন মনে হয়? দেখো, চ্যাপ্টারটা কিন্তু কঠিন না। এখন এসএসসির সময় বায়োলজি যদি একটু বুঝে বুঝে পড়তে পারো তাহলে কিন্তু সোজা। আমাদের বায়োলজিতে কঠিন কোন জিনিসগুলা, কোনটার পরে কোনটা আসতেছে বা কোন টার্মটাকে আমরা কি কি নামে ডাকতেছি, এই জিনিসটাই হচ্ছে বায়োলজিতে মনে রাখতে একটু কষ্ট হয়। এটা এখন যেরকম কথা, ইন্টারমিডিয়েটে সেরকম কথা, এখন আমাদের মতো মেডিকেলে আসলে একই কথা, যে আমরা কোন জিনিসটাকে কি বলি এটাই মাথায় থাকে না, আসলে মুখস্থ রাখতে হয়। বায়োলজির এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, পরাগধানী, পরাগধানীর ভিতরে আমরা কি বললাম? পরাগরেণু সৃষ্টি হচ্ছে। এখন পরাগরেণুর গঠনটা যদি আমরা একটু দেখতে চাই, আসো এখানে একটু পরাগরেণুর গঠনটা দেখাই। ধরো পরাগরেণু হচ্ছে এরকম একটা স্ট্রাকচার, বাইরে দিয়ে এরকম কাটা 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 কাটা, এগুলো হচ্ছে ধরো বাইরে দিয়ে কণ্টকিত, ঠিক আছে? এটা একটা সাধারণ গঠন দেখালাম, এখান থেকে আসলে বোঝা যাবে না। ধরো আমি এটাকে ভালোভাবে দেখাই, পরাগরেণুর বাইরে একটা লেয়ার থাকে, ভিতরে একটা লেয়ার থাকে, এবং বাইরের লেয়ার সাধারণত কণ্টকিত অবস্থায় দেখা যায়। এই বাহিরের লেয়ারটা যেহেতু বাইরের দিকে পরিবেশের দিকে আছে, তাই সে একটু পুরু বা শক্ত হয় বলতে পারো, যেন আমাদের এই পরাগরেণুকে সে প্রোটেকশন দিতে পারে। এই স্তরটাকে আমরা বলে থাকি এক্সাইন। তাহলে পরাগরেণুর যে বাইরের স্তরটা সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো এক্সাইন। সরি, বাইরের স্তরটাকে আমরা কি বলবো? বাইরের স্তরটাকে আমরা বলবো এক্সাইন, ঠিক আছে? আর পরাগরেণুর যে ভিতরের স্তরটা সেটা তুলনামূলক আমাদের কম পুরু হবে, এটাকে আমরা বলবো ইনটাইম। তাহলে বোঝা গেল আমরা কোনো প্রবলেম হয়েছে কি এখানে? আচ্ছা, না, দাঁড়াও, আমার এখানে মনে হয় লাইটে একটু প্রবলেম হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এবার সম্ভবত ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? আমাদের পরাগরেণুর বাইরের স্তরটা, বাইরের লেয়ারটা হচ্ছে এক্সাইন এবং ভিতরের লেয়ারটা হচ্ছে ইনটাইন, ঠিক আছে? আচ্ছা, আর এর ভিতরে আমরা কি পাবো? এর ভিতরে আমরা পাবো হচ্ছে 2টা, আমি এই কালি দিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা এটাকে বললাম পরাগরেণু। পরাগরেণুর বাহিরের স্তরটা হচ্ছে আমাদের এক্সাইন এবং ভিতরের স্তরটা হচ্ছে ইনটাইন, ঠিক আছে? আর পরাগরেণুর ভেতরে কি কি থাকবে? পরাগরেণুর ভেতরে আমাদের 2টা এরকম নিউক্লিয়াস থাকবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। কোন নিউক্লিয়াসের কাজ কি এটাও আমরা এই টপিকের মধ্যে জানবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে নিউক্লিয়াস পাইলাম 2টা। কি কি নিউক্লিয়াস পাইলাম? পরাগরেণুর ভেতরে একটা হচ্ছে আমাদের জনন নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে আমাদের নালিকা নিউক্লিয়াস। বোঝা গেল? নেট প্রবলেম ইসমা বলছো, নেট প্রবলেম কার? না, আমার এখানে অ্যাকচুয়ালি ঠিকই আছে, সম্ভবত তোমাদের নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, যাই হোক, আমি বললাম তোমারও নেট প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি আমার ফোনেও আমি এটা লাইভ দেখছি, অ্যাকচুয়ালি এখানে কোনো প্রবলেম হচ্ছে না, তাই সম্ভবত তোমাদের নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম পরাগরেণুতে। পরাগরেণুর ভেতরে আমরা 2টা কোষ পেলাম। 2টা কোষকে আমরা কি বলতেছি? সরি, 2টা নিউক্লিয়াস। একটাকে বলতেছি জনন নিউক্লিয়াস, আরেকটাকে বলতেছি নালিকা নিউক্লিয়াস, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব সংক্ষেপে দেখিয়েছি, আমি এখান থেকে আবার শুরু করছি। আমাদের পরাগধানী, পরাগধানীর ভিতরে কি থাকবে? পরাগধানীর ভিতরে থাকবে পরাগ মাতৃকোষ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটু পরের টপিক, আমি সংক্ষেপ করতে চেয়েছিলাম বাট ভাবলাম পুরোটাই দেখিয়ে দিই। পরাগধানী, পরাগধানীর ভিতরে আমাদের থাকে পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েডকে আমরা কি দ্বারা প্রকাশ করি?
ডিপ্লয়েডকে আমরা প্রকাশ করি 2n দ্বারা। বোঝা গিয়েছে? আমাদের পরাগধানীর ভিতরে কি থাকবে? পরাগ মাতৃকোষ থাকবে। পরাগ মাতৃকোষ হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ, একে আমরা প্রকাশ করি 2n দ্বারা। এর মধ্যে হচ্ছে আমাদের মিওসিস বিভাজন হবে। পরাগ মাতৃকোষটার কি ধরনের বিভাজন হবে? পরাগ মাতৃকোষটার মিওসিস বিভাজন হবে। পরাগ মাতৃকোষের কি ধরনের বিভাজন হবে? পরাগ মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজন হবে, এবং এই মিওসিস বিভাজনের ফলে আমাদের তৈরি হবে অপত্য পরাগকোষ। অপত্য পরাগকোষ। দেখো, মিওসিস বিভাজন যে হলো পরাগ মাতৃকোষের মধ্যে, এর ফলে সৃষ্টি হলো অপত্য পরাগকোষ। এই অপত্য পরাগকোষটা কি হবে? ডিপ্লয়েড হবে নাকি হ্যাপ্লয়েড হবে? অর্থাৎ 2n হবে নাকি n হবে? সরি, আমার এটা মুছে গিয়েছে। আচ্ছা, আমি আবার লিখছি। অপত্য পরাগকোষ। কি বললাম? আমাদের পরাগ মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজন হয়েছে। মিওসিস বিভাজনের ফলে অপত্য পরাগকোষ সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড কোষ হবে। এখন হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বলতে কি বোঝায়? আমাদের যদি ডিপ্লয়েড কোষ বলতে বোঝায় আমাদের ক্রোমোজোম 2 সেট রয়েছে, এবং হ্যাপ্লয়েড বলতে বোঝায় ক্রোমোজোম 1 সেট রয়েছে। ঠিক আছে? মিওসিস বিভাজনকে আমরা বলে থাকি হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন বলি? কারণ মিওসিসের মাধ্যমে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। মিওসিস বিভাজনের মাধ্যমে যে নতুন কোষ উৎপন্ন হবে, সেই কোষে আমাদের মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে। তাহলে মাতৃকোষের যদি ক্রোমোজোম থাকে 2n, আমাদের অপত্য কোষের ক্রোমোজোম থাকবে n মিওসিস বিভাজনের ক্ষেত্রে। আর মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে কি হয় জানো? মাইটোসিস বিভাজনকে আমরা বলি সামীকরণিক বিভাজন, বা এটা হচ্ছে আমাদের ইকুয়েশনাল ডিভিশন। মানে মাইটোসিস প্রক্রিয়া যদি বিভাজন হয়, তখন আমাদের মাতৃকোষে যেই সংখ্যক ক্রোমোজোম থাকবে, আমাদের অপত্য কোষেও সেম সংখ্যক ক্রোমোজোম থাকবে। এটাই হচ্ছে আমাদের সামীকরণিক বিভাজন বা মাইটোসিস বিভাজন। আর মিওসিস বিভাজন কি? মিওসিস বিভাজন হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম সংখ্যা থাকবে আমাদের নতুন সৃষ্ট অপত্য কোষে। বোঝা গেল? তাহলে আমাদের পরাগধানীর ভেতর থাকছে পরাগ মাতৃকোষ, এবং পরাগ মাতৃকোষ এটা হচ্ছে ডিপ্লয়েড। পরাগ মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজন হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে আমাদের অপত্য পরাগকোষ সৃষ্টি হচ্ছে, যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। তাই একে আমরা বলছি হ্যাপ্লয়েড কোষ। আচ্ছা, এখন এই হ্যাপ্লয়েড কোষের মধ্যে আমাদের হবে মাইটোসিস বিভাজন। ঠিক আছে? এর মধ্যে হবে আমাদের মাইটোসিস বিভাজন। আমি তো মাত্রই বললাম মাইটোসিস কি, মাইটোসিসের সময় আমাদের ক্রোমোজোম সংখ্যা কি হবে, কি পার্থক্য হবে মিওসিসের থেকে। মাইটোসিস আর মিওসিসের পার্থক্য কি হবে? দেখো, মিওসিসের সময় আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছিল, মাইটোসিসের সময় ক্রোমোজোম সংখ্যা সমান হবে। তাহলে যেহেতু অপত্য পরাগকোষের মধ্যে আমাদের মাইটোসিস হচ্ছে, অর্থাৎ অপত্য পরাগকোষে n সংখ্যক ক্রোমোজোম থাকলেও এটা যদি হ্যাপ্লয়েড কোষ হয়, আমাদের মাইটোসিসের ফলে সৃষ্ট নতুন কোষগুলো কি হবে? হ্যাপ্লয়েড হবে। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে নতুন কি কি সৃষ্টি হচ্ছে? আসো আমরা দেখি কি কি সৃষ্টি হচ্ছে। আমাদের এখান থেকে একটা হবে নালীকোষ, আর একটা কি হবে আমাদের? জেনারেটিভ কোষ বা জনন কোষ। একটা হবে আমাদের নালীকোষ, আর একটা হবে আমাদের জেনারেটিভ কোষ। দেখো, ঘুরে ফিরে কি ব্যাপারটা আসলো? একটা হচ্ছে আমাদের নালিকা, একটা হচ্ছে জনন। এই দুইটা আসলো ঘুরে ফিরে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সমান থাকে। হিমা উত্তর দিয়েছো, ধন্যবাদ, উত্তরটা ঠিক হয়েছে তোমার। আচ্ছা, এখন দেখো আমাদের এই নালী কোষটা পরবর্তীতে কিসে কনভার্ট হয়, এবং জেনারেটিভ কোষটা পরবর্তীতে কিসে কনভার্ট হয়। নালী কোষটা তৈরি করবে আমাদের পরাগ নালী, এবং এই জেনারেটিভ কোষটা আমাদের তৈরি করবে পুং গ্যামিট। তাহলে নালী কোষটা আমাদের তৈরি করলো পরাগ নালী, আর জেনারেটিভ কোষটা আমাদের কি তৈরি করবে? জেনারেটিভ কোষটা তৈরি করবে আমাদের পুং গ্যামিট। চলো, এখন আমরা এই চিত্রটাতে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিই। ঠিক আছে? তাহলে আমি চিত্রটা একবার এঁকে পুরো ব্যাপারটা আরেকবার রিক্যাপ করব, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর তোমাদের যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পুরো ব্যাপারটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো মুছে ফেলছি, এটাকে কনভার্ট করে দেখাবো।
দেখো এই ছিল আমাদের পরাগরেণু, এই ছিল আমাদের কি পরাগরেণু। এই পরাগরেণু থেকে কি হবে আমাদের, একটা ছিল নালিকা নিউক্লিয়াস, একটা ছিল জনন নিউক্লিয়াস, অথবা আমাদের একটা ছিল নালীকোষ, একটা ছিল জেনারেটিভ কোষ। আমরা কি বললাম, নালী কোষটা কি তৈরি করবে, পরাগনালী তৈরি করবে, আর জেনারেটিভ কোষটা পুংগ্যামিট তৈরি করবে। ঠিক আছে? হ্যাঁ, এই দেখো আমাদের এখানে, সরি, এই যে নালী কোষটা ছিল, সে এখান দিয়ে বর্ধিত হয়, আমাদের বর্ধিত পরাগ নালিকা তৈরি করবে। বোঝা গেল? আমাদের যে নালিকা নিউক্লিয়াসটা ছিল সেটা কি তৈরি করবে, সেটা তৈরি করবে পরাগ নালিকা। তাহলে পরাগ নালিকা ব্যাপারটা বোঝা গিয়েছে, নালিকা নিউক্লিয়াসটা কি তৈরি করছে, পরাগ নালিকা। আর এই যে আমাদের জেনারেটিভ কোষটা ছিল, জেনারেটিভ কোষটা কি তৈরি করবে, আমাদের পুংগ্যামিট তৈরি করবে। তাহলে আমরা যদি এটার একটু পরবর্তী অবস্থা দেখি, প্রাইমারি অবস্থা ছিল আগের চিত্রটা, এখন যে চিত্রটা এটা হচ্ছে মাঝামাঝি অবস্থায়, আর শেষ চিত্রটা আমি এখানে আরেকবার এঁকে দেখাচ্ছি। আবার জিনিসগুলো একটু মুছে নিই আমি, দাঁড়াও। চলো এখন আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আশা, এই হচ্ছে আমাদের পরাগ নালিকা সৃষ্টি হলো নালিকা কোষ থেকে। এই হচ্ছে আমাদের নালিকা নিউক্লিয়াস এবং এই হচ্ছে আমাদের পরাগ নালী, নালিকা কোষ থেকে সৃষ্ট। আর আমাদের যেই জেনারেটিভ কোষটা ছিল বা জনন নিউক্লিয়াস ছিল, এখান থেকে আমাদের কি তৈরি হবে, পুংগ্যামেট তৈরি হবে। পুংগ্যামেট কয়টা তৈরি হবে, পুংগ্যামেট দুইটা তৈরি হবে। বোঝা গিয়েছে? তাহলে আমাদের পুংগ্যামেট কয়টা তৈরি হবে, দুইটা তৈরি হবে। এই দুইটাকে আমরা কি বলবো, পুংগ্যামেট। এটাকে আমরা কি বলবো, পুংগ্যামেট। এতটুকু বুঝতে পেরেছো? তাহলে আমাদের পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, এই ব্যাপার, এই লেখাটা সম্ভবত আমাদের আচ্ছা না, দেখা যাচ্ছে, আমি ভেবেছিলাম যে স্মার্ট বোর্ডে দেখা যাচ্ছে না, বাট দেখা যাচ্ছে যে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, পুংগ্যামেটোফাইটের উৎপত্তিটা বোঝা গিয়েছে। আমরা আরেকবার ব্যাপারটা রিক্যাপ করি চলো। এইখানে ছিল হচ্ছে আমাদের এই যে ফুল, ফুলের মধ্যে আমাদের পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলেছিলাম পুংকেশর। পুংকেশরের মাথায় কি থাকতো, পরাগধানী। এই পরাগধানীর ভেতরে আমাদের কি থাকে, পরাগধানীর ভেতরে থাকে হচ্ছে পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষটা আমাদের একটা ডিপ্লয়েড কোষ, এখানে ক্রোমোজোম থাকবে 2 সেট, তাই আমরা একে 2n দ্বারা প্রকাশ করেছি। পরাগ মাতৃকোষের ভিতরে মিয়োসিস বিভাজন হবে, মিয়োসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন হবে অপত্য পরাগ কোষ। যেহেতু মিয়োসিস বিভাজন হয়েছে তাই আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করেছি। বুঝে গিয়েছো? আচ্ছা, তারপর আমাদের অপত্য পরাগ কোষের মধ্যে মাইটোসিস বিভাজন হয়। মাইটোসিস বিভাজন হচ্ছে একটা সামীকরণিক বিভাজন, যে যে বিভাজনে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় না, অর্থাৎ এটা যদি n থাকে এগুলো আমাদের n হবে। এখানে কি হয়েছে, অপত্য পরাগ কোষটা মাইটোসিসের মাধ্যমে দুইটা নতুন কোষ সৃষ্টি করেছে, একটা হচ্ছে নালী কোষ, একটা হচ্ছে জেনারেটিভ কোষ। নালী কোষটা আমাদের কি তৈরি করবে, পোলেন টিউব বা পরাগ নালিকা। ঠিক আছে? আর আমাদের যে জেনারেটিভ কোষ ছিল এটা তৈরি করবে পুংগ্যামিট। পুংগ্যামিট কয়টা তৈরি হলো, দুইটা তৈরি হলো। ঠিক আছে? এই আমাদের পুংগ্যামেটোফাইটের উৎপত্তি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবে কাইন্ডলি তোমরা। ঠিক আছে? আমাকে কাইন্ডলি জানাও পুংগ্যামেটোফাইট উৎপত্তি এটা বোঝা গিয়েছে কিনা, সবাই জানাবে। আচ্ছা, চলো আমরা এখন স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি শুরু করি। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইট আমাদের কোথায় উৎপন্ন হবে, স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হবে আমাদের স্ত্রী স্তবকের মধ্যে। স্ত্রী স্তবকের মধ্যে যে আমাদের ভ্রূণপোষক টিস্যু থাকে, বা বাংলায় আমরা বলে থাকি ভ্রূণপোষক কলা থাকে, সেই ভ্রূণপোষক কলার মধ্যে আমাদের স্ত্রী গ্যামেটোফাইটটা উৎপন্ন হবে। যেমন আমাদের স্ত্রী গ্যামেটোফাইট, আমাদের পুং গ্যামেটোফাইট উৎপন্ন কোথায় হয়েছিল, আমাদের এই পরাগধানীতে, পরাগধানীর ভেতরে পরাগ মাতৃকোষ হতে। সেম ভাবে স্ত্রী গ্যামেটোফাইট আমাদের উৎপন্ন হবে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ, ওয়েল ডান। স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হবে আমাদের ভ্রূণপোষক কলার মধ্যে। দেখো আমাদের যে
ভ্রূণপোষক কলা থাকে স্ত্রী স্তবকের মধ্যে, ভ্রূণপোষক কলা। এই ভ্রূণপোষক কলার মধ্যে আমাদের কি থাকবে? এর মধ্যে থাকবে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ, ঠিক আছে? স্ত্রী রেণু মাতৃকোষ। খেয়াল করো সিকোয়েন্সটা, আমাদের পুং গ্যামেটোফাইটের বেলায় কি ছিল? পরাগধানী। পরাগধানীর ভিতরে কি কি ছিল আমাদের? পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ ছিল একটা 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ, অর্থাৎ টুইন দিয়ে প্রকাশ করেছিলাম। স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে ভ্রূণপোষক কলার ভিতরে কি থাকবে? স্ত্রী রেণু মাতৃকোষ। এটাও আমাদের কি হবে? 2n। মানে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ, বোঝা গিয়েছে? তারপর খেয়াল করো, আমাদের পুং গ্যামেটোফাইটের বেলায় পরাগ মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন হয়েছিল। স্ত্রী গ্যামেটোফাইটের বেলায় আমাদের স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজন হবে। চলো আমরা এটাকে এখানে দেখিয়ে ফেলি। ঠিক আছে, আমরা পুং গ্যামেটোফাইট উৎপন্নের সাথে এটাকে রিলেট করে করে পড়বো, যাতে আমাদের পরবর্তীতে সমস্যা না হয়। দুইটা পাশাপাশি পড়লে সুবিধা হয় কি, যে রিলেট করা যায়, যে এখানে এটার পর এটা হচ্ছে, এখানে এটার পর এটা হচ্ছে, মনে রাখার জন্য সহজ। আমি সবসময় এভাবেই পড়তাম, কোনো পার্থক্য বা কোনো বৈশিষ্ট্য যখন থাকতো বইয়ে দুইটা ভিন্ন ভিন্ন টপিকের, তখন এইভাবে মিলিয়ে পড়ার চেষ্টা করতাম, যেন আমার বেশি দিন মনে থাকে। আচ্ছা, এবং এটা বুঝতেও সহজ, কিন্তু তোমরা খেয়াল করবে এইভাবে জিনিসটা বুঝতেও সহজ। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরাগধানী হচ্ছে পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে আমাদের পুংস্তবকে থাকে পরাগধানী, স্ত্রী স্তবকে থাকে ভ্রূণপোষক কলা। পুংস্তবকে পরাগধানীর মধ্যে থাকে পরাগ মাতৃকোষ, স্ত্রী স্তবকে ভ্রূণপোষক কলার মধ্যে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ। এই দুইটাই কিন্তু আমাদের ডিপ্লয়েড কোষ। দুইটা কোষের মধ্যে কি হচ্ছে? আমাদের মিওসিস বিভাজন হচ্ছে। মিওসিস বিভাজনের ফলে পুংস্তবকে কি উৎপন্ন হচ্ছে? অপত্য পরাগ কোষ। আর আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন হয়ে কি তৈরি হবে? এখান থেকে মিওসিস বিভাজন হয়ে আমাদের 4টি স্ত্রী রেণু তৈরি হবে। সরি, আমি ওই কালি ইউজ করছি আবার। এখানে আমাদের কি উৎপন্ন হবে? 4টি স্ত্রী রেণু। এখানে আমাদের কি উৎপন্ন হচ্ছে? 4টি স্ত্রী রেণু। এখানে একটু খেয়াল করার জিনিস আছে আমাদের, যে নর্মালি আমাদের কি হয়, যখন আমাদের স্ত্রী রেণু উৎপন্ন হয় এইভাবে হয় জিনিসটা। আমি এখানে দেখাচ্ছি এইভাবে, এই দেখো। দেখো আমরা কি বললাম, আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের সময় স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজন হলো। মিওসিস বিভাজন হওয়ার মাধ্যমে 4টা স্ত্রী রেণু তৈরি হইলো। এখন এই 4টা স্ত্রী রেণুর মধ্যে আমি প্রথম 3টাকে কিভাবে এঁকেছি? একটু চিকন করে, বা একটু দেখে মনে হচ্ছে এই 3টা পুষ্টিহীনতায় ভুগতেছে, তাই না? এইটা, এইটা এবং এইটা, এই 3টা দেখে মনে হচ্ছে পুষ্টিহীনতায় ভুগছে। আর নিচেরটা মনে হচ্ছে সে হৃষ্টপুষ্ট সুস্থ আছে। তাহলে আমাদের এই যে 4টা স্ত্রী রেণু উৎপন্ন হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে, এই 4টা থেকে উপরের 3টাই নষ্ট হয়ে যাবে, বা উপরের 3টাই মারা যাবে। বোঝা গিয়েছে? যেহেতু উপরের 3টা অপুষ্টিতে ভুগছে, তাই উপরের 3টা আগেই মারা যাবে, এবং আমাদের সবচেয়ে নিচের যে স্ত্রী রেণুটা সেটা সাস্টেইন করে যাবে, বা সেটা আমাদের বেঁচে থাকবে। এখন আসো আমাদের এই তাহলে আমরা কি বলতে পারি, যে 4টি স্ত্রী রেণু, এর মধ্যে 3টাই নষ্ট হয়ে যায়। কি হয়? 3টি নষ্ট হয়ে যাবে, আর একটা সাস্টেইন করবে। ঠিক আছে, এখন বলো মিওসিস বিভাজন হলো, মিওসিস বিভাজনের ফলে যে নতুন কোষ উৎপন্ন হবে সেটা কি হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে? অবশ্যই হ্যাপ্লয়েড হবে ভাইয়া। তাই আমরা এখানে লিখবো এন। এন কেন? কারণ এটা হ্যাপ্লয়েড কোষ, এখানে ক্রোমোজোম হচ্ছে আমাদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক। বোঝা গিয়েছে? আচ্ছা, এখন আমাদের এই স্ত্রী রেণু থেকে যে একটা বেঁচে গিয়েছিল স্ত্রী রেণু, সেই স্ত্রী রেণু থেকে আমাদের কি তৈরি হবে? ওই স্ত্রী রেণুটাকে আমরা নাম দিব কার্যকরী স্ত্রী রেণু। কার্যকরী স্ত্রী রেণু। এই যে আমাদের এটা যেহেতু বেঁচে গিয়েছে, বাকিগুলা নষ্ট হয়ে যাবার পরে
আমরা এটা কি বলবো, কার্যকরী স্ত্রী রেণু, ঠিক আছে। আচ্ছা, এই কার্যকরী স্ত্রী রেণুটা আমাদের পরবর্তীতে ভ্রূণথলি সৃষ্টি করবে, বোঝা গেল, ভ্রূণথলি সৃষ্টি করবে এটা। তাহলে দেখো আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা আমরা আরেকবার রিক্যাপ করব, যে আমাদের স্ত্রী স্তবকের মধ্যে কি থাকবে, ভ্রূণপোষক কলা থাকবে। এই ভ্রূণপোষক কলার মধ্যে কি থাকে, ভিতরে স্ত্রীরেণু মাতৃকোষ, এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড একটা কোষ, মানে এখানে 2 সেট ক্রোমোজোম থাকবে। এই স্ত্রীরেণু মাতৃকোষের মধ্যে মিয়োসিস বিভাজন হবে, মিয়োসিস বিভাজন হবার ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, এবং এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নতুন 4টা স্ত্রীরেণু তৈরি হবে। এই যে 4টা স্ত্রীরেণু আমাদের এখানে তৈরি হইলো, এই 4টার মধ্যে প্রথম 3টাই নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার পর যে একটা আমাদের সাস্টেইন করবে বা বেঁচে থাকবে, তাকে আমরা কি বলতেছি, কার্যকরী স্ত্রীরেণু। এই কার্যকরী স্ত্রীরেণু আমাদের কিসের সৃষ্টি করবে, ভ্রূণথলির সৃষ্টি করবে। তাহলে দেখো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাবে, জানাও কাইন্ডলি। আচ্ছা, বলছো আরেকবার রিপিট করতে, ঠিক আছে, আমি তোমাদের জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি, আমার কোনো কষ্ট নাই তোমাদেরকে পড়াইতে, তোমরা বুঝলে আমার সার্থকতা। আচ্ছা দেখো, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি আমি দুইটাকে রিলেট করে পাশাপাশি পড়াই দিচ্ছি, যাতে তোমাদের সমস্যা না হয়। পুংস্তবকে কি থাকে, পরাগধানী থাকে, পরাগধানীর ভিতরে থাকে পুংরেণু মাতৃকোষ, সরি পরাগ মাতৃকোষ। তাহলে আমাদের পুংস্তবকে থাকে পরাগধানী, পরাগধানীর ভিতরে থাকে পরাগ মাতৃকোষ। স্ত্রী স্তবকে থাকে ভ্রূণপোষক কলা, তার ভিতর থাকে স্ত্রীরেণু মাতৃকোষ। এই আমাদের পরাগ মাতৃকোষ এবং স্ত্রীরেণু মাতৃকোষ দুটাই হচ্ছে আমাদের ডিপ্লয়েড কোষ, 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এই দুইজনের মধ্যে মিয়োসিস বিভাজন হবে। মিয়োসিস বিভাজন হলে কি হবে, নতুন যে কোষ উৎপন্ন হবে সেই কোষে ক্রোমোজোম সংখ্যা হবে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। তাহলে আমাদের পরাগ মাতৃকোষে মিয়োসিস হয়ে তৈরি হলো অপত্য পরাগ কোষ, এটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করেছে যেহেতু হ্যাপ্লয়েড। আর স্ত্রীরেণু মাতৃকোষে মিয়োসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন হলো আমাদের 4টা স্ত্রীরেণু, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই 4টাকে আমরা এইখানে দেখিয়েছি 4টা স্ত্রীরেণু, 4টার মধ্যে প্রথম 3টাই নষ্ট হয়ে যাবে, 4 নাম্বারটা থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই 4 নাম্বারটাকে আমরা বলবো কার্যকরী স্ত্রীরেণু, ঠিক আছে। এই কার্যকরী স্ত্রীরেণু আমাদের সৃষ্টি করবে ভ্রূণথলি। আর পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে যে অপত্য পরাগকোষ সৃষ্টি হয়েছিল, সেখানে মাইটোসিস বিভাজন হয়ে কি হবে, একটা নালিকা কোষ বা নালীকোষ তৈরি হবে, একটা জেনারেটিভ কোষ বা জনন কোষ তৈরি হবে। নালিকা কোষটা কি তৈরি করবে, আমাদের এই পোলেন টিউব বা পরাগ নালিকা তৈরি করবে। আর জেনারেটিভ কোষগুলো কি তৈরি করবে, আমাদের এই 2টা পুং গ্যামিট তৈরি করবে। খেয়াল রাখবা, 2টা পুং গ্যামিট, এই 2টা পুং গ্যামিট যে উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখার জন্য। থ্যাংক ইউ, বুঝতে পেরেছো, ভালো। আচ্ছা, এখন আসো আমরা এখানে দেখলাম যে আমাদের কি বলা যায়, যে পুং গ্যামেটোফাইট তৈরি হয়েছে, আমাদের পুং গ্যামেট তৈরি হয়েছে এখানে, আর এখানে হচ্ছে ভ্রূণথলি তৈরি হয়েছে। এখন আমাদের অ্যাকচুয়ালি ভ্রূণথলির ভিতরে কি থাকে জিনিস একটু দেখে নেওয়া উচিত, তাই না? কারণ আমরা এখানে পুং গ্যামেটের ব্যাপারটা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু স্ত্রী গ্যামেটোফাইট বা হচ্ছে আমাদের যে ভ্রূণথলি তৈরি হয়েছে, ভ্রূণথলির ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না। এটা আমরা একটু ক্লিয়ার করে দেখাই দিই। দেখো, ধরো আমি এটা খুব সংক্ষেপে বুঝাই দিব যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। দেখো, ধরো এই যদি হয় আমাদের কি বলবো, যে ভ্রূণথলি, দেখো আমাদের লাস্টে কি উৎপন্ন হয়েছিল, এই যে ভ্রূণথলি, ঠিক আছে, এই যে ভ্রূণথলি, এই ভ্রূণথলিটাকে আমরা এখন দেখাচ্ছি। ভ্রূণথলি দেখো, এই ধরো এটা হচ্ছে আমাদের ভ্রূণথলি, ভ্রূণথলির ভিতরে এইখানে আমাদের যে এটা হচ্ছে আপার পোল, এটা হচ্ছে লোয়ার পোল। লোয়ার পোলে নিচে যে বড় কোষটা সৃষ্টি হবে তাকে আমরা বলতেছি ডিম্বাণু, বোঝা গেল। এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। ভ্রূণথলির ভিতরে লোয়ার পোলে থাকতেছে ডিম্বাণু। ডিম্বাণুর সাথে কি থাকে, ডিম্বাণুর সাথে থাকবে আমাদের কিছু কোষ, যাদেরকে আমরা কি বলবো, ডিম্বাণুর সাথে যে কোষগুলো থাকে তাদের আমরা কি বলি, তাদের বলি সহকারী কোষ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লেবেলিং করে দিচ্ছি। এই পুরাটা জিনিস হচ্ছে আমাদের ভ্রূণথলি, এটা হচ্ছে আমাদের ভ্রূণথলি, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। এই কোষগুলোকে আমরা কি বলবো, এই যে এই কোষটা আর এই কোষটা, এগুলোকে আমরা বলবো সহকারী কোষ।
এগুলাকে আমরা বলবো সহকারী কোষ, ঠিক আছে। এগুলা হচ্ছে আমাদের সহকারী কোষ। এটা আপার লোয়ার পোল গেল। আর আপার পোলে কি থাকবে? আপার পোলে আমাদের কিছু কোষ দেখা যাবে, যে কোষগুলা এইভাবে থাকবে। ধরো এইগুলো এইভাবে আছে কিছু কোষ। এই কোষগুলোকে আমরা কি বলবো? এগুলাকে আমরা বলবো প্রতিপাদ কোষ। এগুলা হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ। এইগুলা হচ্ছে আমাদের কি কোষ? প্রতিপাদ কোষ। বুঝে গিয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের লোয়ার পোল। লোয়ার পোলে কি থাকতেছে? ডিম্বাণু এবং সহকারী কোষ। আপার পোলে কি থাকতেছে? প্রতিপাদ কোষ। এবং মাঝের যে জায়গাটা, এখানে আমাদের কি থাকে? এখানে পাওয়া যাবে হচ্ছে আমাদের গৌণ নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা বলা হচ্ছে। খেয়াল করো, মাঝে যেটা থাকলো এটাকে আমরা কি বলছি? গৌণ নিউক্লিয়াস। দেখো, এই যে ভ্রূণথলিটা এই অবস্থায় এসেছে, এটা কিন্তু বিভিন্ন বিভিন্ন ধাপ অতিক্রম করে এখানে এসেছে। মাইটোসিস বিভাজন হয়েছে, এখান থেকে একটা কোষ এখানে এসেছে, এখান থেকে একটা কোষ এখানে এসেছে। এই ধাপগুলো আমি তোমাদেরকে বর্ণনা করিনি, কারণ এগুলা তোমরা অ্যাকচুয়ালি বইটা একবার রিডিং পড়লেই বুঝতে পারবে যে এখান থেকে আমাদের কিছু কোষ উৎপন্ন হচ্ছে বিভাজনের মাধ্যমে, এখানে কিছু কোষ উৎপন্ন হচ্ছে বিভাজনের মাধ্যমে, এখান থেকে কিছু কোষ মাঝে আসছে। তাহলে আমাদের আপার পরে যে কোষগুলো থাকলো তাদের আমরা বলছি প্রতিপাদ কোষ। নিচের দিকে মাঝে থাকবে ডিম্বাণু, ডিম্বাণুর সঙ্গে সঙ্গে থাকবে সহকারী কোষ। আর আমাদের এই যে ভ্রূণথলি, এর মাঝে কি পাওয়া যাবে? গৌণ নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, উম ঠিক আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? যে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি গেল, এই যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি গেল, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিও গেল, এবং আমরা এখানে আমাদের এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলে থাকি গর্ভযন্ত্র, ঠিক আছে, বলে থাকি গর্ভযন্ত্র। এটাকে আমরা বলে থাকি গর্ভযন্ত্র। তাহলে এটা মনে থাকবে আশা করি। এখন আসো আমাদের নিষেকের পূর্বে এবং নিষেকের পর। এর আগে নিষেকটা আমরা একবার দেখে আসি, তাইলে আমাদের আরো বেশি মনে থাকবে জিনিসটা কি। এখানে এই ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের গর্ভযন্ত্র। আর এটা ছিল আমাদের যে আমাদের পুংগ্যামিট গুলো এখানে আছে এই পরাগরেণুর মধ্যে। এখন আমরা দেখবো নিষেক। নিষেক অর্থাৎ কিভাবে মিলন হয় এটা দেখবো আমরা। চলো, আমি এখানে আরেকটা পেজ অ্যাড করছি। ধরো এই হচ্ছে আমাদের গর্ভযন্ত্রটা ছিল, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই হচ্ছে সহকারী কোষ, এগুলা হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ, ঠিক আছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। আর মাঝে থাকবে আমাদের কি? গৌণকেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। মাঝে থাকবে গৌণকেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এখানে আসো, আমরা পুং গ্যামেটের মধ্যে কি এঁকেছিলাম? যে এখান দিয়ে আমাদের পরাগ নালী সৃষ্টি হয়েছিল, নালিকা নিউক্লিয়াস। এখানে কি ছিল? আমাদের দুইটা পুং গ্যামেটোফাইট বা আমাদের দুইটা পুং রেণু। দেখো, এই হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইট দুইটা। তাহলে আমাদের কয়টা এখানে পুং গ্যামেট উৎপন্ন হয়েছিল? দুইটা। আর এটা হচ্ছে আমাদের গর্ভযন্ত্র, ঠিক আছে। এখন আমরা দেখব কিভাবে নিষেকটা হচ্ছে। এই যে আমাদের পরাগ নালিকাটা হচ্ছে আমাদের এই নিউক্লিয়াস গুলা যে থাকে, এই নিউক্লিয়াস গুলা থেকে কিছু বিশেষ ধরনের পদার্থ খরিত হয়। সেই খরিত পদার্থের কারণে এই পরাগ নালিকাটা অ্যাকচুয়ালি রাপচার হয়ে যাবে বা ফেটে যাবে। এটা ফেটে যাওয়ার কারণে এখান থেকে আমাদের যে জনন নিউক্লিয়াস গুলা, দেখো একটা জনন নিউক্লিয়াস কি করবে? আচ্ছা, আমি ওটা অন্য কালে দিয়ে দেখাই। একটা জনন নিউক্লিয়াস এসে আমাদের এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে।
তাহলে একটা জনন নিউক্লিয়াস কার সঙ্গে মিলিত হলো? ডিম্বাণুর সাথে মিলিত হলো। আরেকটা জনন নিউক্লিয়াস যেটা আছে সেটা এসে কার সাথে মিলিত হবে? এই গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হলো। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের ডিম্বাণুর সঙ্গে একটা নিউক্লিয়াসের মিলন হবে এদিকে, আর এখানে আমাদের কি হবে? সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা পুংগ্যামিট এর মিলন হচ্ছে। তাহলে দেখো, যেহেতু সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে একটা পুংগ্যামিটের মিলন হচ্ছে, এখানে একটা ট্রিপলেট তৈরি হয়েছে না, তিনটা নিউক্লিয়াস বিশিষ্ট। এটাকে বলা হয় সম্ভবত আমাদের মানে আমরা হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপলেট বলি, এটা হচ্ছে আমাদের ট্রিপলেট, ঠিক আছে। আর এখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিষেকের ফলে সৃষ্ট যে গ্যামিটটা এখানে উৎপন্ন হবে। আচ্ছা, এখানে দেখো দুইটা নিষেক একসঙ্গে ঘটছে, আমরা বলতে পারি না। আমাদের একটা পুংগ্যামিট কি করবে? সে এখান থেকে এখানে আসবে, মিলন করলো আমাদের ডিম্বাণুর সাথে। তাহলে ডিম্বাণুর সঙ্গে আমাদের যে পুংগ্যামিটের মিলন, সেটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে আমাদের প্রাইমারি নিষেক। আর যেটা আমাদের অন্য একটা পুংগ্যামিটের সাথে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকার মিলন, সেটা হচ্ছে আমাদের ভয়ঙ্কর চিত্র। আমি আসলে চিত্রটা পরীক্ষায় আঁকার মতো দেখাচ্ছি না, বাট এটা বোঝার জন্য জাস্ট এতটুকুই। তাহলে আমাদের দেখো, এখানে একটা নিষেক হইলো, এখানে একটা নিষেক হইলো, এখানে একটা নিষেক হইলো। যেহেতু দুইটা নিষেক একসঙ্গে ঘটতেছে, আমরা ঘটনাটাকে বলতে পারি দ্বি নিষেক, ঠিক আছে। দ্বি নিষেকের ফলে আমাদের এখানে একটা দেখো ট্রিপলেট উৎপন্ন হয়ে গেল না, ঠিক আছে না? বোঝা গেল। আচ্ছা, এখন আমরা দেখবো নিষেকের ফলে কোনটা কিসে পরিণত হবে, ঠিক আছে। ভয়ঙ্কর চিত্র, চিত্রের গুরুত্ব নিষ্প্রয়োজন। হ্যাঁ, ঠিক বলেছে। আসলেই আমি যে চিত্র আঁকছি সেই চিত্রের গুরুত্ব নিষ্প্রয়োজন, কারণ আমি স্মার্ট বোর্ডে অ্যাকচুয়ালি খুব ভালো ড্রয়িং পারি না, এটা আমি আগে স্বীকার করে নিয়েছি, আগেই সারেন্ডার, ঠিক আছে। আচ্ছা আসো, আমরা এখন দেখে আসি, আমাদের আবার ওই ফুলটায় যাই। আচ্ছা, আমরা এখানে লিখবো, লেখার সাথে সাথে দেখাবো, তাহলে ভালো মতো মনে থাকবে তোমাদের। দেখো, আমি এখন লিখছি কোনটা কিসে পরিণত হবে। আসো, আমি এখন লিখছি, প্রথমে আসো আমাদের গর্ভাশয়। গর্ভাশয়টা নিষেকের পরে কিসে পরিণত হবে? গর্ভাশয় জিনিসটা কি, এটার জন্য আমি অ্যাকচুয়ালি চিত্রটা ওপেন করেছিলাম। এই দেখো আমাদের চিত্রটা, দেখো এই চিত্রে কি বলেছিলাম? এই যে নিচের পার্টটা, এই পার্টটার নাম আমরা কি দিয়েছিলাম? গর্ভাশয়, ঠিক আছে না? এই গর্ভাশয়টা কিসে পরিণত হচ্ছে আমাদের নিষেকের পরে? এটা হচ্ছে নিষেকের আগের অবস্থা। নিষেকের পরে গর্ভাশয়টা কিসে পরিণত হবে? নিষেকের পরে গর্ভাশয় পরিণত হবে আমাদের ফলে। আচ্ছা, কাইন্ডলি আমাকে একটা মিনিট দিবে দয়া করে, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত আমি, আন্তরিকভাবে দুঃখিত পড়ার মাঝখানে কল ধরার জন্য। আসলে কলটা ধরতে হয়েছিল, একটা গুরুত্বপূর্ণ কল ছিল। আমি তোমাদেরকে একটা মজার কাহিনী বলি। আমরা যারা ঢাকা মেডিকেল কলেজে বর্তমান ছাত্র এবং প্রাক্তন ছাত্র, যারা অলরেডি ডাক্তার হয়ে বের হয়ে গেছেন, তো তারা এবার সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছিল যে সবাই পিছনে ডিএমসিয়ান্স লেখা একটা হুডি বানাবে। তো তোমরা, এখন ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেছে যে এখন তো শীতকাল প্রায় শেষ বলতে গেলে, কারণ রাতে এখন সেইভাবে কারোরই ঘুমানোর সময় কম্বল লাগে না, আমরা ফ্যান ছেড়ে ঘুমাই। আমি এখন ক্লাস নিচ্ছি, তোমাদের এটাও এসি ছেড়ে ক্লাস নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি শার্টও ফুল করে রাখি নাই। মানে আমাদের হুডি হচ্ছে আজকে এসে পৌঁছাইছে আমাদের হলে, বুঝছো তো। আমাকে হচ্ছে ফোন দিল, আমি হচ্ছে আমার ব্যাচের রিপ্রেজেন্টেটিভ, যারা আমার ব্যাচ থেকে অর্ডার দিয়েছিল তাদের কাছে হুডিটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আসলে। তো আজকে এতদিনে হুডি আসলো আর কি। তো ব্যাপারটা একটু হাসির হইলো যে আমরা পরের বছরের জন্য হুডিটা রেখে দিতেছি, পরের বছর থেকে এটা আবার পরবো আর কি, কারণ শীত তো এই বছর শেষ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? নিষেকের আগে যেটা গর্ভাশয় থাকে, নিষেকের পরে সেটা কিসে পরিণত হবে? ফলে পরিণত হবে, ঠিক আছে। তারপর আসে আমাদের ডিম্বকটা কিসে পরিণত হবে নিষেকের পরে?
নিষেকের পরে যে আমাদের ডিম্বক ছিল সেই ডিম্বকটা কিসে পরিণত হবে? ডিম্বক পরিণত হবে বীজে। নিষেকের আগে ছিল গর্ভাশয়, পরে হইল ফল। নিষেকের আগে ছিল ডিম্বক, পরে হচ্ছে বীজ। ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা পরীক্ষা অনেক সময় অনেকে ভুলে যায়। আমি এখানে আগে এগুলা লিখতেছি টপিকগুলো, তারপর তোমাদের চিত্রে গিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে এক্সাইন, একটা হচ্ছে আমাদের ইনটাইন। ঠিক আছে, দেখো একটা হচ্ছে এক্সাইন আর একটা হচ্ছে ইনটাইন। এখন তোমরা অনেকে আবার বলতে পারো ভাইয়া এক্সাইন কি, এনটাইন কি? না জাহিদ ভাইয়া, ভাবি না। আসলে জ্যাকেট নিয়ে আসছে তো আমাদের হলে, তাই আমাকে ফোন দিল যে আমার গুলা কোথায় রাখবে। আচ্ছা দেখো, এক্সাইন আর ইনটাইন আমি কি বলেছিলাম, এই হচ্ছে আমাদের পরাগরেণু, এই হচ্ছে পরাগরেণু। পরাগরেণু দুইটা লেয়ার থাকে, একটা বাইরের লেয়ার একটু শক্ত শক্ত থাকে, বাইরের লেয়ারটা একটু কণ্টকিত থাকে, পুরু থাকে। এই বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে এক্সাইন, এটা হচ্ছে আমাদের এক্সাইন, এটা হচ্ছে এক্সাইন। আর যেটা ভিতরের লেয়ার এটা হচ্ছে একটু কম পুরু থাকবে, তুলনামূলক নমনীয় থাকবে, এই লেয়ারটাকে বলা হচ্ছে ইনটাইন। ইনটাইন বোঝা গেল এক্সাইন আর ইনটাইনের কথা। আচ্ছা, এখন আসো আমরা দেখি আমাদের নিষেকের পূর্বে যেটা ছিল এক্সাইন, সেটা নিষেকের পরে কিসে পরিণত হবে? এক্সাইনটা পরিণত হবে আমাদের টেস্টাতে, টেস্টা। এক্সাইন হবে টেস্টা। আর যেটা ছিল ইনটাইন সেটা পরিণত হবে আমাদের টেগম্যানে, টেগম্যান। নিষেকের পূর্বে যেটা ছিল এক্সাইন, নিষেকের পর সেটা হলো টেস্টা। নিষেকের পূর্বে যেটা ছিল ইনটাইন, নিষেকের পরে সেটা হচ্ছে টেগমেন। আচ্ছা, তারপরে আমাদের কি থাকে? ডিম্বাণু। ডিম্বাণু, ডিম্বাণু। ডিম্বাণু কোনটা? চলো আমরা আবার চিত্রে ফিরে যাই। এই দেখো, বলেছিলাম আমাদের এই যে বড় কোষটা, আমাদের গর্ভযন্ত্রের লোয়ার পোলে যে বড় কোষটা, সেটাকে আমরা কি বলেছিলাম? ডিম্বাণু। ঠিক আছে, এই গর্ভযন্ত্রের লোয়ার পোলে যে কোষটা, সেটাকে আমরা বড় কোষটা, সেটাকে বলেছিলাম ডিম্বাণু। এই ডিম্বাণুটা নিষেকের পরে বলতে এই যে মিলনের পরে, এই মিলনের পরে ডিম্বাণুটা কিসে পরিণত হচ্ছে? নিষেকের পরে ডিম্বাণু আমাদের পরিণত হচ্ছে ভ্রূণে। ডিম্বাণু পরিণত হবে ভ্রূণে। নিষেকের পর ডিম্বাণু পরিণত হবে ভ্রূণে। তারপর আসো আমাদের আরো কিছু জিনিস বাকি, চলো আমরা আরেকটা পেজ অ্যাড করি, আরেকটা পেজে যাই। তাহলে আমি এখানে হেডিংটা আবার দিচ্ছি যে নিষেকের পূর্বে এবং নিষেকের পরে। নিষেকের পূর্বে আর হচ্ছে আমাদের নিষেকের পরে। আসো, আমাদের যেগুলো বাকি ছিল আমরা সেগুলো লিখে ফেলি। আচ্ছা আসো, আমাদের এখানে ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস কোনটা ছিল তোমরা কি বলতে পারো? সেকেন্ডারি নিউক্লিয়াস লেখা, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। সেকেন্ডারি নিউক্লিয়াস, এই টপিকগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসতে দেখা যায়। এই সেকেন্ডারি নিউক্লিয়াসটা কোনটা দেখো তো? সেকেন্ডারি নিউক্লিয়াসটা হচ্ছে এই চিত্রে আমাদের এই মাঝে যেই দুইটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াসটা আমাদের এই নিষেকের পরে কিসে পরিণত হবে? নিষেকের পরে সে পরিণত হবে শস্য, শস্য বা আমরা এটাকে বলে থাকি এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম, ঠিক আছে। এই শস্যটা কিরকম হবে? এটা কিন্তু ট্রিপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এটা হচ্ছে ট্রিপ্লয়েড। কেন ট্রিপ্লয়েড? ওই যে আমাদের দুইটা গৌণ নিউক্লিয়াস ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস, তার সঙ্গে আমাদের একটা পুংগামিট মিলিত হইলো, তখন তার নিউক্লিয়াস তখন তার ক্রোমোজোম কয় সেট হবে? 3 সেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ডোস্পার্ম, ট্রিপ্লয়েড।
তারপর আসলে আমাদের বাকি কি ছিল? বাকি ছিল এখানে এই যে আমাদের সহকারী কোষগুলা আর প্রতিপাদ কোষগুলা। এখন সহকারী কোষ আর প্রতিপাদ কোষ এগুলা কিসে পরিণত হবে চলো আমরা দেখি। এই হচ্ছে আমাদের সহকারী কোষ, সহকারী কোষ আর হচ্ছে প্রতিপাদ কোষ। সহকারী কোষ আর হচ্ছে প্রতিপাদ কোষ, সহকারী কোষ, প্রতিপাদ কোষ। এগুলা কি হবে? এগুলা নিষেকের পরে নষ্ট হয়ে যাবে, এদের কোনো ইম্পর্টেন্স নাই নিষেকের পর, ঠিক আছে? তাহলে বোঝা গেল আমাদের নিষেকের পূর্বে এবং নিষেকের পরে কোনটা কিসে পরিণত হচ্ছে। আচ্ছা আচ্ছা, না এটা যেগুলো ছিল এটা অ্যাকচুয়ালি তোমাদের জানতে হবে না, তো টেস্টার টেগমেন্ট কি এগুলো অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্স নাই তোমাদের জানার মতো। আমি শুধু জানাই রাখলাম তোমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে? আজকে ভাষা দিবস, হ্যাঁ সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। বাংলা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা ভাষা, তাই না? দেখছো আমাদের আসলে একটা অভ্যাস হয়ে গেছে কথার মাঝে মাঝে ইংরেজি ইউজ করা। কথার মাঝে ইংরেজি ইউজ না করে আমাদের দৈনন্দিন জীবন আমরা পারি করতে পারি না। যেমন আমি এই দৈনন্দিন কথাটা বলতেছি, এটাকে আমি কিন্তু ডেইলি বলে ফেলতাম, যে ইংরেজি না বলে আমরা আমাদের ডেইলি লাইফ পার করতে পারি না। তো কিছু করার নাই, আসলে মিক্স হয়ে গেছে, এরকম মিশ্রণ হয়ে গেছে, ভাষার বাংলা ইংরেজি মিলেই চলা লাগবে আমাদেরকে। বাট বাংলা যেহেতু মাতৃভাষা, অবশ্যই বাংলার প্রতি আলাদা একটা টান থাকবে, আলাদা একটা সম্মান এবং শ্রদ্ধা থাকবে। সেই সকল ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, যাদের কারণে আমরা আজকে বাংলায় তো সুন্দরভাবে কথা বলতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এই লাস্টের টপিক কি ছিল? নিষেকের পূর্বে এবং নিষেকের পরে আমাদের কোন পার্টটা কিসে পরিণত হচ্ছে? আমাদের গর্ভাশয়ে পরিণত হচ্ছে ফলে, ডিম্বক পরিণত হচ্ছে বীজে, এক্সাইন এবং ইনটাইন তারা টেস্টে এবং টেগমেনে পরিণত হচ্ছে। এই জিনিসটা আসলে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের এটা নিয়ে তোমরা মাথা ঘামানোর কোনো দরকার নেই। সরি, আমি এখন স্টার দিয়ে দিচ্ছি, এটা আসলে ক্রস দিতাম, এটা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা মনে রাখার দরকার নেই। ডিম্বাণু পরিণত হচ্ছে আমাদের ভ্রূণে, ডিম্বাণু পরিণত হচ্ছে ভ্রূণে। তারপর আমাদের যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গণ নিউক্লিয়াস, এটা পরিণত হচ্ছে শস্য বা এন্ডোস্পার্মে। এন্ডোস্পার্মটা কি? এটা একটা ট্রিপ্লয়েড, ঠিক আছে? তারপর হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ আর প্রতিপাদ কোষ তারা নষ্ট হয়ে যাবে। তারা কারা? এই হচ্ছে আমাদের সহকারী কোষ, নিউক্লিয়াস ডিম্বাণুর পাশে, এই হচ্ছে প্রতিপাদ কোষ, তারা হচ্ছে নষ্ট হয়ে যাবে নিষেকের পর। বোঝা গেছে? আচ্ছা, আমি চাচ্ছি আজকে তোমাদের এই চ্যাপ্টারের পড়াটা উদ্ভিদের প্রজনন পর্যন্তই সীমাবদ্ধ রাখতে। এখন উদ্ভিদের প্রজননের মধ্যে আমরা কোন কোন টপিকগুলা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, যেগুলা পরীক্ষায় আসার মতো, চলো আমরা এগুলো একবার দেখে নিই। তাহলে চলো আমরা আবার প্রথম থেকে একবার রিক্যাপ করি, তারপর আমি তোমরা যেই কয়জন অ্যাকচুয়ালি এখানে কথা বলছো তাদেরকে কয়েকটা প্রশ্ন করব, পড়ানোর মধ্য থেকে প্রশ্ন করব, তোমরা সেগুলো পারবা আশা করি, এবং তোমরা পারলেই হচ্ছে আমার পড়ানো সার্থক হবে আর কি। তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের নাম ছিল কি? জীবের প্রজনন। জীবের প্রজননের মধ্যে আমরা শুধু উদ্ভিদের প্রজননটা পড়তে পারছি, কারণ প্রাণীর প্রজনন পড়তে গেলে আসলে অনেক সময় প্রয়োজন হবে, যেই সময়টা এখন আমাদের কাছে নাই। আচ্ছা, প্রজনন হচ্ছে একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। প্রজননের উদ্দেশ্য হচ্ছে জীবের প্রতিরূপ বা বংশধর সৃষ্টি। আহ ভাইয়া, প্রাণীর প্রজনন এটা খুব শীঘ্রই আমি আজকে যে ক্লাসটা নিলাম এটার সঙ্গে মার্জ করে আমার প্রাণীর প্রজননের উপর নেওয়া ক্লাসটা রেকর্ড করে একসঙ্গে আপলোড দিয়ে দেওয়া হবে। কারণ লাইভে হচ্ছে সবাই একসাথে উপস্থিত থাকতে পারে না, তো রেকর্ডটা মানুষজন পরে বেশি দেখে। তো রেকর্ডটা একবারে দিয়ে দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, তোমাদের পরীক্ষার বেশ আগেই, যেন তোমরা ঠিকভাবে দেখে যাইতে পারো। আচ্ছা, দেখো, উদ্ভিদের প্রজনন হচ্ছে ফুল দ্বারা হয়, কারণ ফুল হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ। আচ্ছা, তারপর আমরা কি পড়াইলাম? যে ফুল ফুল হচ্ছে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সম্পূর্ণ ফুল, একটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল কারা এবং অসম্পূর্ণ ফুল কারা? সম্পূর্ণ ফুল হচ্ছে তারা যাদের মধ্যে একটা আদর্শ ফুলের 5টা স্তবকের 5টাই উপস্থিত থাকে। কারা কারা? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এই 5টা স্তবক যেই ফুলে থাকবে তাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল।
আর এই 5টা স্তবক যে রকম যে ফুলগুলো থাকবে না সেগুলো হচ্ছে অসম্পূর্ণ ফুল, ঠিক আছে। তারপর আসো আমাদের পুষ্পমঞ্জরি নিয়ে কথা বলেছি, হইতে পারে নিয়ত, হইতে পারে অনিয়ত। এটা শুধুমাত্র তোমাদের সংজ্ঞাটা দরকার, এবং নিয়ত অনিয়ত একটু পড়ে ফেলবে বই থেকে। এটা আমাদের পরীক্ষায় খ নাম্বারে আসে যে নিয়ত এবং অনিয়তের পার্থক্য কি, পাশাপাশি চাই পুষ্পমঞ্জরির সংজ্ঞা কি, ঠিক আছে। এখন আসো আমরা পরাগায়ন নিয়ে কথা বলেছিলাম। পরাগায়ন হচ্ছে আমাদের নিষেক এবং ফল সৃষ্টির পূর্ব শর্ত। নিষেক মানে কি, ওই যে আমাদের পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট মিলিত হবে, এটা তো হচ্ছে নিষেক। নিষেক হওয়ার আগে কি হইতে হবে, পরাগায়ন হইতে হবে। পরাগায়ন হইলে নিষেক হবে, নিষেক হইলে ফল সৃষ্টি হবে আমাদের। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্যটা খুব টাইম নিয়ে খুব ডিটেলসে পড়াইছি। আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। যদিও কনফিউশন থাকে আহ, জানাবা আমাকে, সমস্যা নাই। বাংলায় করেন, কি বাংলায় করবো ভাই, রেকর্ড বাংলায় করব পরের ক্লাস। দেখো যেগুলো আসলে ইংলিশ না বলে উপায় নাই, যেমন দেখো এখানে মিওসিস, আমি মিওসিস তোমাকে বাংলায় কি পড়াবো, সবসময় পড়াবো তো রাসমূলক বিভাজন এই সেই। আচ্ছা, সমস্যা নেই। দেখো তারপরের টপিক ছিল আমাদের পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। কিভাবে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হচ্ছে, কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হচ্ছে, এটাও আমরা দেখেছি ডিটেলস। দেন আসো আমাদের এখান থেকে একটু স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হওয়ার পরে যে ভ্রূণথলি তৈরি হয়, তারপর গর্ভযন্ত্র তৈরি হয়, সেটার একটু আইডিয়া দিয়েছি কিরকম থাকে। আমাদের ডিম্বাণু, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, এগুলা কোথায় কি থাকে একটু আইডিয়া দিলাম। তারপর আসো আমাদের তোমাদের ভাষায় সেই ভয়ঙ্কর চিত্র, সেই ভয়ঙ্কর চিত্র, হ্যাঁ এই যে ভয়ঙ্কর চিত্র, এটা শুধু বুঝিয়েছি কিভাবে নিষেকটা হয়, এটার জন্য তোমাদের আসলে কথাটা ভালো লাগছে যে ভয়ঙ্কর চিত্র। আচ্ছা, এবং আমাদের লাস্ট টপিক কি ছিল, নিষেকের পূর্বে কি থাকে এবং নিষেকের পরে সেগুলা কি হয়। বোঝা গেছে আশা করি, এগুলো আমরা সবগুলাই দেখছি কোনটা কি হচ্ছে। এর সাথে শেষ হচ্ছে আমাদের উদ্ভিদের প্রজনন। আচ্ছা, আমি তোমরা যারা এখানে দেখছো কমেন্ট করতেছো তাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন করি আমি, ঠিক আছে। দেখি প্রশ্নগুলা তোমরা উত্তর দিতে পারো কিনা। আচ্ছা, ধরো আমি একটু অনুধাবনমূলক প্রশ্ন যদি করি, যেগুলোকে ব্রেন স্টর্মিং প্রশ্ন বলা হয়, আসলে এগুলোর জন্য তোমার 2টা প্রশ্নের উত্তর জানা লাগে। মানে ব্যাপারটা কিরকম, একটা প্রশ্নের উত্তর করতে হইলে আরেকটা প্রশ্নের উত্তর জানা লাগে, ওইটা জানতে পারলে আমার উত্তরে আসা যায়। ধরো আমি তোমাকে একটা প্রশ্নই করতেছি, বেশি জিজ্ঞেস করবো না আজকে। ধরো আমার প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, ধরো আমি তোমাকে কয়েকটা প্রজাতির নাম বলতেছি, আগে কয়েকটা উদ্ভিদ প্রজাতির নাম। প্রজাতির নামগুলা হচ্ছে ধরো সরিষা, পেঁপে, শিমুল এবং কদম। চলো আমি লিখি, এটা আসলে লিখে পড়াই, চলো। ধরো আমি এখানে 4টার নাম লিখলাম, সরিষা, তারপর হচ্ছে আমাদের পেঁপে, তারপর হচ্ছে আমাদের শিমুল, আর হচ্ছে কদম। তোমাদের প্রতি আমার প্রশ্নটা হচ্ছে, তোমাদের প্রতি আমার প্রশ্ন হচ্ছে কোন প্রজাতিতে, কোন প্রজাতিতে আমাদের বিশুদ্ধতা অধিক লক্ষণীয়। বিশুদ্ধতা অধিক লক্ষণীয়, তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। তোমাদের কমেন্ট পরে উত্তর দিয়ে আজকে টপিক শেষ হচ্ছে আমাদের পড়া। বলতো কোন প্রজাতিতে বিশুদ্ধতা অধিক লক্ষণীয়। আমরা 4টা প্রজাতির নাম বলেছি, সরিষা, পেঁপে, শিমুল এবং কদম। কেউ একজন উত্তর দাও, বলো। আমি বলেছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করার জন্য আমাদের আসলে আরো কিছু প্রশ্নের উত্তর জানা লাগে। যেমন দেখো সরিষা, পেঁপে, শিমুল, কদম, এটা হচ্ছে উদাহরণ। এখন কোনটা কার উদাহরণ এটা আগে জানা লাগবে, তারপর আমরা উত্তর করতে পারবো। এটা আমাদের কোন টপিক থেকে আসছে, স্বপরাগায়ন ভার্সেস পরপরাগায়ন, এই টপিকটা থেকে, ঠিক আছে। হ্যাঁ, সবাই উত্তর দিয়ে দিচ্ছ যে সরিষা, ঠিক আছে, উত্তর সরিষাই হবে। আচ্ছা, কেন সরিষা হইলো চলো আমরা আরেকবার রিক্যাপ করে দিই যে স্বপরাগায়ন আর পরপরাগায়ন। স্বপরাগায়ন যাদের মধ্যে হয় তাদের মধ্যে বিশুদ্ধতা লক্ষ্য করা যায়। কেন? কারণ স্বপরাগায়ন হচ্ছে আমাদের একই ফুলে অথবা একই উদ্ভিদের ভিন্ন ফুলে, তাই বিশুদ্ধ থাকবে বেশি, যেহেতু আমাদের একই উদ্ভিদের বৈশিষ্ট্য তারা বহন করতেছে, তাই না। যেহেতু সরিষা হচ্ছে আমাদের আহ আচ্ছা, যেহেতু সরিষা হচ্ছে আমাদের স্বপরাগায়ন দেখা যায় সরিষার মধ্যে, তাই সরিষাকে আমরা বলতে পারি বিশুদ্ধতা অধিক লক্ষণীয়, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে উত্তর গেল। আমাদের আজকের পড়া শেষ। সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। খুব তাড়াতাড়ি পরের রেকর্ড করা ভিডিওর সাথে প্রাণীর প্রজনন এবং আজকের উদ্ভিদ প্রজনন ক্লাসটা মার্জ করে আপলোড করে দেওয়া হবে, তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, যারা উত্তর দিয়েছে ঐশ্বর্য, জাহিদ হাসান, ইসমা, হেমা, নাফিসা, শাম্মী, সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আর আশা করি উদ্ভিদ প্রজনন ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে না? পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।